একটা পার আছে আর কি, ওইখানে অনেক ছোট ছিল, যদি ছোটবেলা থেকে অনেক পাকনা। হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ তখন করছি। ছোটবেলা যারা পাকনা থাকে তাদের কি বলে জানিস, বললাম না। আচ্ছা, আমাদের সাথে যে বন্ধুরা আছে একটু তাদের সঙ্গে কথা বলে নি। ভাই, আপনারা এর আগে কি কেউ রাতের বেলা এত গভীর রাতে কোন নদীর পাড়ে বসছেন? না, বাসায় নেই। না ভাই। তার আগে রেহান একটা কাজ করো, আমাদের বন্ধুদের একটু পরিচয়টা আমরা সেরে নেই ভালো করে। অবশ্যই অবশ্যই পরিচয়টা সেরে নিব। আর জাহিদ ভাই আপনি শুরু করেন। হ্যাঁ, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি গাজীপুর থেকে আসছি। আচ্ছা, আমি ঢাকা কলেজ থেকে আসছি মিশন। ওকে, কোন মিশন আছে আপনার? যেটা মানে আমি অনেকদিন ধরে করতেছি, আমি কিছু আমার ভৌতিক জীবনের কাহিনীগুলো বলবো, এটার জন্য আমার আশা। তার মানে আপনার মিশন সাকসেসফুল। মিশন আর ইম্পসিবল নাই, মিশন পসিবল। আর আছে কি সুফল ভাই? আমি মেহেদি জামান সুফল আছি। ওকে, আরেকজন আমি মোহাম্মদ আলিরাজ হোসেন, গাজীপুর থেকে আসছি। আচ্ছা, আগে একটা কনফিউশন ক্লিয়ার করে নিই, আলী ভাই আর জাহিদ ভাই কি একসাথে আসছেন? আচ্ছা, আপনারা কি ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা। আর সুফল ভাই, আপনি আমাদেরকে আপনার জীবনেতে যে মিশন ভাই যেরকম বললো যে ওনার জীবনে কিছু কাহিনী আছে, অবশ্যই আপনার জীবনে কিছু কাহিনী আছে। আমার জীবনের কাহিনী নিয়ে আমি এসেছি। আচ্ছা, টিম ভালো করে নিয়ে আসছে তো আপনাদের। যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে আপনারা নিশ্চিন্তে কিন্তু বলতে পারেন। না ভাই, কোনো কমপ্লেন নেই। ওকে, ডট টিমরে ছেড়ে দিলাম এবার, বুঝছো? না, এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমরা ডট টিমে। এটা ঠিক যে রাস্তাটা অনেক খারাপ, আমরা অনেক কষ্ট করে আসতেছি। আসলে এটা দোষ কারোরই। এখানে আসার পরে কিন্তু কষ্ট মনে হইতেছে না। এটাই আমি বলতে চাইছিলাম, এখানে দেখার পরে এখানে সিনসিনারি এত সুন্দর। যাই হোক, আমার মনে হয় এটা কোনো সমস্যা না। এখন আলটিমেটলি আমরা যে জায়গাটায় পৌঁছেছি সেটা একটু বলি যে আমরা আসলে এই মুহূর্তে বিরিশিরিতে আছি, এবং সেটা হচ্ছে যে সোমেশ্বর নদীর পাড়ে আছি, এবং এই নদীটার খুব সুনাম রয়েছে এবং অনেকেই দেখতে আসে। নদীটা কিন্তু অনেক সুন্দর, দিনের বেলা যারা দেখছেন খুবই মজা লাগে এই দিনের বেলা এই নদী। ফটোগ্রাফার্স হেভেন বলে অনেকে এটাকে, নেচারের ছবি তুলতে চাইলে এখানে আসে, এরকম একটা ব্যাপার আছে। আর আমরা এই সোমেশ্বর নদীর পাড়ে আছি, কিন্তু কোন জায়গাটায়, স্পটের নামটা আমরা স্পষ্ট করে বলছি না, এটারও একটা যথার্থ কারণ আছে। আমরা চাই না সেই স্পটটাকে আপনাদের কাছে উল্লেখ করে দিয়ে স্পটটাকে পুরো অপয়া করে দিতে চাই না আমরা। রাইট, আজকে আমরা এই স্পটটাতে সবাই আপনাদেরকে নিয়ে আসছি এবং সবাই আমরা এখানে আছি, এটার একটা কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক বাঁশঝাড় আছে অনেক, এবং নদীর পানির যে শব্দ শুনতে পাচ্ছেন, এবং মানুষজন কিন্তু এখানে নাই। বেশ জংলা একটা এলাকা, খুবই নিরিবিলি একটা এলাকা। তবে এটার একটা কারণ আছে আমরা এখানে কেন আপনাদেরকে নিয়ে আসছি। কারণটা কিন্তু এই টাইপের না যে এখানে আসলেই আপনার কোনো সমস্যা হবে, এখানে আসলেই আপনি ওই জিনিসটা ফেস করবেন। যেটা হচ্ছে আমরা আমাদের যে পার্সোনাল বেসিসে কিছু আমরা ইনফরমেশন পেয়েছি, আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে আসছে, পরিচিত জন এখানে আসছে, যে তারা এখানে আসার পর একটা অদ্ভুত কিছু এরা খেয়াল করছে। রাইট, জাস্ট এতটুকু বলি যে বাংলাদেশে কিছু ট্রাভেলার্স গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়ায়। তো তাদের মধ্যে থেকেই কয়েকজনের সাথে আমার খুব ভালো পরিচয়, এবং তাদের কাছ থেকে এক বন্ধু থেকে আরেক বন্ধু এভাবে করে আমি একই রকম স্টোরি প্রায় 7-8 জনের কাছে শোনার পরে এসে সুমনকে বলি যে দোস্ত চল এই জায়গাটাতে যাই, এরকম একটা কিছু হতে পারে। তো আলটিমেটলি আমার মনে হয় আপনাদেরকে বলে দেওয়া উচিত যে আমি এখানে কি শুনতে পাইছি। ওই 7-8 জনের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তারা একই মানুষকে 2 জায়গায় একই সাথে দেখতে পায়, এবং তার মধ্যে 4 জন নিজেদেরকেই নিজেরা দেখতে পেয়েছে। আরো একটা অদ্ভুত ঘটনা একটু বলি, যে এটা মাস 2 আগের ঘটনা। একটা গ্রুপ আসছিল এখানে, তো তারা একটা গেস্ট হাউসে ছিল। তো সেই গেস্ট হাউসে একজন কেয়ারটেকার ছিল। আমার ফ্রেন্ডরা এখানে রাতের বেলা ঘুরতে আসছিল, সামহাও দেখে যে এই কেয়ারটেকারটা কিছু একটা করছে এখানে। তো ওরা অনেকক্ষণ আড্ডা মারলো, কেয়ারটেকারের সাথে গল্প হলো, এলাকা সম্বন্ধে একটু জানা, তারপর বিদায় নিয়ে ওরা চলে আসলো। কেয়ারটেকার বললো যে একটা কাজ আছে, আমি একটু ওইদিকে যাইতে হবে। গেছে ওরা। তো দেন ওরা যখন গেস্ট হাউসে আসছে, গেস্ট হাউসে এসে দেখে কেয়ারটেকার গেস্ট হাউসে কাজ করছে। তখন কথা হলো যে তাহলে ওটা কে ছিল? তুমি না ওখানে ছিলে, এত তাড়াতাড়ি কিভাবে আসলো? না, আমি তো এখানেই ছিলাম, আমি তো এখানেই কাজ করতেছি। এই ব্যাপারটা এখানে আমার কাছে খুব কমন মনে হয়। ঘটনা এখানে ঘটছে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা একটু দেখি যে আমাদের সাথে কিছু ঘটে কিনা। বিকজ আমাদের কাজই হচ্ছে এটা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং দেখবো যে আসলেও ভৌতিক কিছু পাওয়া যায় কিনা। তবে যে পরিবেশটার মধ্যে আছি আমরা, এটা কিন্তু বেশ ভয়ঙ্কর পরিবেশ। অবশ্যই এই রাতের বেলা এই জঙ্গলের মধ্যে, এবং এরকম নদীর হালকা কলকল আওয়াজ মাঝে মাঝে আসছে। এবং আজকে আমরা সারা রাত থাকবো এখানে, দেখবো যে আমাদের সঙ্গে কিছু ঘটে কিনা, এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে অলরেডি যেগুলো ঘটে গেছে সেগুলো একটু জানবো। কি আগে বলতে যাচ্ছেন একটু মিনিংলি আমরা একটু জানি। আচ্ছা, কেউ যেহেতু সিদ্ধান্ত নিতে পারছে না, রেহান এক কাজ করি, জাহিদ ভাইকে ধরি আগে। জাহিদ ভাই কি ধরি? জাহিদ ভাই বলেন তো কি হয়েছিল। আমি প্রায় রাত্রে 12টা-1টার দিকে প্রত্যেক দিনই বাসায় আসি। কেন এত রাতে আপনি কি করেন? ডিটেলস বলেন তো। আপনার আছে ডিস কেবলে চাকরি করি।
মানে ডিশ লাইনে? হ্যাঁ ডিশ লাইনের। আচ্ছা, তো রাত্রে কাজ করতে হয় প্রত্যেক দিনই, 12টা-1টা বাজে। তো আমার বাসাটা যে জায়গায়, তার মানে প্রায় 200 থেকে 300 মিটার পর পর আর কি বাড়ি আছে। কোন এলাকায় আপনার বাসা? গাজীপুরে বোর্ড বাজার এলাকায়। প্রত্যেক দিনে আসি, স্বাভাবিকভাবে আমার কিছু হয় না। তো একদিন আমি বাসায় আসি, ফ্রেশ হই, তো খাওয়া দাওয়া করার পরে আমার একটা মানে পার্সোনাল প্রয়োজনের জন্য আমি একটু দোকানের দিকে যাই। তো আমার গেটটা যখন খুলি, আনুমানিক 12:30 1:15 মতো, গেটটা খোলার পরেই মানে সামনে দেখতে পাই কেউ একজন দাঁড়িয়ে আছে বাসার সামনে আর কি, গেটের সামনে। তো আমি তাকে জিজ্ঞাসা করি ওখানে কে, আমার কোনো উত্তর দেয় না। তো আমি ওনাকে মানে না করে দোকানের দিকে চলে যাই। দিকে ফিরেছিল নাকি পিছন ফিরেছিল, তার জন্য আমি তাকে চিনতে পারিনি। কিন্তু উনি আমার থেকে অনেক লম্বা, প্রায় 7 থেকে 8 ফিট। হ্যাঁ, সাধারণ মানুষের অনেক লম্বা, 7-8 ফিট মানুষ লম্বা। হ্যাঁ, দেখা যায় না, কুয়াশা পড়তেছে তো রাত্রের বেলা, বোঝা দিতেছে না, শীতের সময়। আমি আবার দোকানে চলে যাই। তো দোকানে যাওয়ার পরে আমার কাজটা সারি, আমি দোকানে গিয়ে পানি খাই, ভাই এত ভয় পাই। তো পানি খাই, আবার আমার কাজটা সেরে আমি বাসার দিকে আসি। আসার পরে কি সাধারণ না, কোনো অদ্ভুত টাইপের দেখা দিতেছে আর কি। পিছন ফিরে আসে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমার প্রশ্নের উত্তর দিল না। তো আসার পথে দেখতেছি উনি আমার মানে যে জায়গায় দেখে গেছি সেম ওই একই জায়গায় আছে, কিন্তু আমি তার থেকে অনেকটা দূরে। তখন দেখতে পারতেছি যে উনি সামনের দিকে আমার দিকে মানে আসতেছে। তো ওনার পরনে ছিল সাদা কাপড়। যখন আমার কাছের দিকে আসতেছে, আমি বলি আপনি কে? উনি কোনো কথা বলে না। তো এক পর্যায়ে আমি মানে যখন বেশি সামনাসামনি এসে পড়ে, মানে 7, 8, 9 ফিটের মতো, তখন আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে যাই, আমি আর কিছু বলতে পারি না। পরে মানে আমি যখন জ্ঞান ফিরে, আমার তখন রাত প্রায় 3টা 3:30 মতো বাজে। তো আমি আব্বা আম্মাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কয় তোর তো জ্ঞান ছিল না, তুই কি হয়েছে, তুমি বাইরে বইরা ছিল কেন? বললাম যে আমি দোকানে একটা কাজের জন্য গেছিলাম, তো আসার পথে দেখি আমি এরকম একটা লোক দেখা আমি তো আর কিছু বলতে পারি না। কয় তোরা অনেকক্ষণ এই যে তেল হাত পায়ে দিলাম, এরপরে হুজুর আসলো, আইসা তোর এই দোয়া টোয়া ফুদা দিল, মানে এরকম ঘটনাগুলো আমাকে বলে। তো আমি ওনাদের কাছে যে ঘটনাগুলো বললাম, ওনারা মানে কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি আমার এই ঘটনাগুলো আমাদের বন্ধুর সাথে শেয়ার করি, তো ওরা মোটামুটি ভাবে বিশ্বাস করছে কিনা আমি নিজে বুঝতে পারি নাই। আলী ভাই শুনছিলেন তখন? হ্যাঁ, আলীও ছিল। তখন কি আপনার বিশ্বাস হয়েছিল তার কথা? হ্যাঁ অবশ্যই, কারণ ওদের যে বাসাটা ছিল ওইখানে মনে করেন একটা মাটির ঘর ছিল, ওইখানে মানে আগে একটা ফ্যামিলি ছিল, মানে তারা থাকতে পারে না ওইখানে কখনো। ওই মাটির ঘর ওইভাবে রেখে তারা চলে গেছে, কোনো এক কারণে থাকতে পারে না। হ্যাঁ, থাকতে পারে নাই। তো ওই মাটির ঘর তো ওইভাবেই ছিল। পরে ওই জায়গাতে হালকা পাতলা 2-1টা মানে রুম উঠে রাখছে, কিন্তু এখানে কেউ থাকতে পারে না। আপনারা অনেকদিন ধরে জানতেন যে এখানে কেউ থাকতে পারতেছে না? শুধু ওদের বাড়িটাই আছে ওইখানে। এখন কি ওখানে আর কেউ আছে? না, এখন ওই জায়গায় কেউ নেই। ওইটা পরিত্যক্ত বাড়ি হিসেবে পুরোটাই তালা দেওয়া। তো একদিন আমার ফ্রেন্ডের এক ফ্রেন্ড হলো বিল্লাল, ওর মানে জন্মদিন হয়, আমার ফ্রেন্ডরা সবাই যাই। যার পরে 10:30 11টার দিকে সবাই চলে আসে। আসার পরে বলি যে দোস্ত আয়, আজকে আমার রুমে যাব, আমার রুমে কেউ নাই, আজকে আমরা সবাই মিলে টাস খেলবো আমার রুমে বসে। টাস খেলতে খেলতে প্রায় 2টার মতো বাজে। তো ওদেরকে আমি বলি আচ্ছা ঠিক আছে এবার চল, তোরা চলে যা, তোদের বাসার টেনশন করবো, একটু রাস্তার দিকে মানে আমাকে রেখে যা। পরে রাস্তার দিকে যাই, ওদেরকে আমি ছাড়ি। তো আসার টাইমে আমি দেখতেছি ওই সেম একই লোকটাই আমার সামনে দাঁড়ায় আছে। কতদিন পর? 9 থেকে 10 দিন। তার আগে ওনাকে আমি কিন্তু মাঝে মাঝে স্বপ্নেও দেখি, কোনো চেহারা দেখা যেত না, শুধু আকৃতিটা দেখা যেত যে উনি অনেক লম্বা। তারপরে উনি আবার আমার সামনাসামনি আবার ওনার সাথে আমার দেখা হয়। তো আমি ওনাকে বলি আপনি আমার কাছে কি চান? আপনাকে তো আমি চিনি না। অহন আর কি আমার মোটামুটি ভয়টা কমে যায়, আমার শরীরে একটা তাবিজ ছিল তখন। তো উনি মানে হাইটা চলে যায়। কি প্রথমে ছিল না যখন? না, ওই যে একদিন যেদিন রাত্রে আমি জ্ঞান হারাইলাম, অজ্ঞান হওয়ার পরে দিছে। কিন্তু তারপর উনি আমার সামনে আসার পর উনি চলে যায় আবার। তো আমি আবার মনে মনে ভয় পাই, যাই আম্মা আব্বাকে ডাকি, দেখো আজকেও তো এরকম ঘটনা আমি তো ভয় পেয়েছি। তো দেশ গ্রামে যেরকমটা হয় যে ওই যে লোহা গরম করে পানি টানি খাওয়া লবণ দিয়ে, তো এরকম ভাবে খাওয়ায় আমার আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়ি। ওই দিন রাত্রি আমি মানে একটা স্বপ্নে দেখি একজন মানুষের যদি 2টা হাত না থাকে, মানে কোমর পর্যন্ত যদি মানে না থাকে, তাহলে একটা মানুষকে দেখলে কিরকম লাগে, এরকম কিছু অদ্ভুত টাইপের স্বপ্ন দেখি। তো দেখি আমি রাত্রে ঘুমে থেকে চিল্লা উঠি। এটা নিয়ে আমার আব্বা আম্মা অনেক টেনশনে থাকে। হুজুরে আয়না আমার আর কি ঝাড়ফুঁক করার পরে মোটামুটি ভাবে আরো সপ্তাহ খানিকের মতো আমি ভালো ছিলাম। আমাকে হঠাৎ করে একদিন রাত্রে আবার স্বপ্নে মানে ওই সেম লুকটাই। মানে ভয়, স্বপ্নের সাথে ভয়ের অদ্ভুত একটা যোগাযোগ আছে। এরকম ঘটনা আমরা নাটক সিনেমাতেও দেখেছি। কোন একটা ইনটিউশন পাওয়ার থেকে মানুষ মনে করছে কালকে এই ঘটনাটা ঘটবে, কিংবা স্বপ্নের মধ্যে সে এমন একটা মেসেজ পেয়েছে যেটা কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে তার জীবনে সত্যি হয়ে এসছে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আপনি খোঁজেন,
তাহলে হয়তোবা বিজ্ঞান সিদ্ধ একটা যৌক্তিক ব্যাখ্যা বিজ্ঞানের কাছে পাওয়া যাবে। কিন্তু এই যৌক্তিক ব্যাখ্যার ঊর্ধ্বে উঠে যদি আমরা প্রতিদিনের জীবনে আমাদের কারো কারো মাঝে ঘটে যাওয়া এরকম স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেখি এবং সেটা নিতান্তই একেবারে যৌক্তিকতার বাইরে এসে যা কোনো না কোনোভাবে আমাদেরকে অশুভ শক্তির ইঙ্গিত দেয়, এবং সেটা যদি আপনার ব্যক্তিগত জীবনে সত্যি হতে থাকে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? আমরা ঘটনাটি এমন একটি জায়গায় বিরতি নিচ্ছি, আমরা এখন পর্যন্ত জানি না জাহিদের যে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন আসলে কি নিয়ে, সেই স্বপ্ন বাস্তব হয়ে তার জীবনে কিভাবে এসেছে, সেগুলো আমরা ঠিক 3 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতির পরে এসে আপনাদেরকে জানাবো। এবং একই সাথে বলতে চাই প্রিয় শ্রোতা, আজকের এই দরটি প্রচারিত হচ্ছে বিরিশিরি সোমেশ্বরী নদীর ঘন জঙ্গলের কোন একটি হন্টেড প্লেস থেকে, এবং আজকে সেখানে রয়েছে ডরের বিশাল একটি টিম। আপনারা এটা এইভাবে অনুভব করুন যে তারা ওখান থেকে অনুষ্ঠানটা করছে। আর এটা মাথায় রাখবেন, যদি আপনি যুক্তিসিদ্ধ উত্তর খুঁজতে যান, এটি একটি সপ্তাহব্যাপী প্রক্রিয়া। গত সপ্তাহের যে কোনো একটি সময় ওখানে বসে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে এবং সেটা প্রচার করা হচ্ছে এখন। যারা আগামী সপ্তাহের হন্টেড প্লেসগুলোতে যেতে চান তাদের জীবনের ঘটা অধিভৌতিক ঘটনাগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম্বারটি নিশ্চয়ই জানা আছে, 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনার যে ঘটনাটি ঘটেছে আপনার সঙ্গে, সেটার সংক্ষিপ্ত করে একটু বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আর হ্যাঁ, আপনার সেল নাম্বারটি দিতে কিন্তু ভুল করবেন না। ডর। ডর মানে ভয়। সোমেশ্বরী নদীর বয়ে চলা নদীর পানির শব্দ, ঘন জঙ্গল। এই জঙ্গলের কোথায় কি আছে তা আমরা জানি না। সাপ আছে এটা নিশ্চিতভাবে বলা যায়, এবং একই সাথে কিছু হিংস্র বন্য প্রাণী থাকলেও থাকতে পারে। কিন্তু তার চাইতেও অজানা কিছু বিষয়, কিছু লোককথা যা হয়তো আমরা চোখে দেখিনি। এরকম একটা অদ্ভুত রকমের এনভায়রনমেন্টের মধ্যে সুমন এবং রেহান পুরো ডর টিমকে নিয়ে সেখানে অবস্থান করছে, এবং সেখানে বসে সেই জায়গা সহ মানুষের জীবনের অতি প্রাকৃত ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা একটা ডরের রেসিপি সবসময় আপনাদেরকে বলি। ডর আপনি যেভাবে শুনবেন, একলা ঘর, পুরো অন্ধকার, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, জানলাটা যদি পারেন হালকা খোলা রাখুন, উপভোগ করবার চেষ্টা করুন সুমন এবং রেহান যেখানে আছে ঠিক সেখানটায় বসে, সেই টিমের সাথে বসে আপনি অতি প্রাকৃত ঘটনাগুলো শুনছেন। আমরা বারবারই একটা কথা আপনাকে বলি, আমরা মোটেও আপনাকে বিলিভ করাতে চাচ্ছি না এখানে যা হচ্ছে তা সত্য কিনা। আপনি যদি ভয়ের উপলব্ধিতে যেতে চান, তাহলে আপনাকে আপনার মতো করে এই ঘটনাগুলোকে আমরা নিতে বলি। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে আবারও ফিরে যাব সুমন এবং রেহানের কাছে। যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার আরো এক টিম মেম্বার লোবান। এবং আপনি যদি আগামী পর্বে আমাদের সাথে যেতে চান বাংলাদেশের কোনো এক ভৌতিক জায়গায়, তাহলে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ডর টিম খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। স্বপ্নের মধ্যে কি বললো সে আপনাকে? মানে আমাকে বলতেছে, তুমি আমাকে সালাম দাও না কেন? আমি তো একজন বয়স্ক লোক। বলার পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, প্রায় আরো 1 মাসের মতো। আমি আর কিছু দেখি না। না দেখার পর আমি আবার ওই যে প্রত্যেক দিন আমি আগের মতো চলাফেরা করতেছি স্বাভাবিকভাবে। মানে আরেকদিন আসতেছি, ওই দিন প্রায় রাত 11টা 11:30 মতো বাজে। তো হঠাৎ করে ওই একই ব্যক্তি আমার সামনে পড়ে। তো ওই দিন একবার আমার মোটামুটি ভালো, মানে সামনাসামনি। তো আমি হঠাৎ করে তাকে সালাম দিই, বলি আসসালামু আলাইকুম। উনি আমার সালামের উত্তর নেয় অনেক সুন্দর ভাবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি আমার কাছে অ্যাকচুয়ালি কি চান? আমি তো আপনাকে দেখে ভয় পাই, কিন্তু আপনি আমার সামনে আসেন না। উনি আমাকে বলে, দেখো বাবা, তুমি তো এই যে রাত বিরাতে বাইরে চলাফেরা করো, তো আমি তোমাকে একটা যদি জিনিস দিই তুমি কি এটা নিবা? আমি বলি, আমি তো আপনাকে চিনি না, তো আপনি যদি আমাকে সবকিছু ভালোভাবে যদি বলেন আমরা জিনিস আমি অবশ্যই। বলে, তুমি আমাকে চিনবা না, তো তুমি যদি এটা নাও তাহলে তোমার উপকার হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। আমাকে বলে যে আমি তোমার হাতে যাই দিব, তুমি এটা হাত বন্ধ করে নিয়ে বাসায় গিয়ে তারপরে দেখবা, আর এটা দেখে তোমার বিছানার নিচে রাখবা।
হাতটা মানে বন্ধ করার পরে আমি বাসায় চলে যাই। উনিও মানে আমার সামনে দিয়ে আমার আগে আগে চলে যায়, ওনাকে আর আমি দেখতে পাই না। আমি বাসায় যাই, যাই আমার ইটা খুলে দেখি ছোট্ট একটা তাবিজ, একদম ছোট, মানে এত ছোট তাবিজ আমি আমার আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। তাবিজটার আমি কি করি, মানে যদি কোনো জায়গায় রাখি হয়তো বা আমার ঘরটার ঝাড়ু দিলে যদি পড়ে যায়, এটা চিন্তা করে বালিশের যে ইটা কভারটা আছে, কভারটা একটু ব্লেড দিয়ে কাইটা ওইটাকে আমি একটা কাগজ দিয়ে পেঁচাই ওই যে তুলা থাকে না বালিশের, ওই তুলার ভিতরে রেখে আবার সেলাই করে দিই। ওইটা রাখার পরে আমার কিছু কিছু পরিবর্তন খেয়াল করতে পাই। আমি রাত্রে ঘুমাইলে এরকম কিছু কিছু স্বপ্নে দেখি, যে স্বপ্নগুলা মানে তার 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস পরে আমার সত্যি সত্যি হয়ে যায়। আমি একদিন স্বপ্নে দেখতেছি যে আমি একটা ছেলেকে মানে রাস্তায় ভিতরে মারতেছি, তো তার মনে হয় 2 থেকে 3 দিন পরে সেম ওই একই জায়গায় আমি একটা ছেলেকে মারছি। তো ওই ছেলেটাকে নিয়ে আমি সেম 2টা থাপড় দিই, মানে অতি ফার্স্ট আমি এই স্বপ্নটাই দেখি এবং এই কাজটাই হয়। তারপরে আমি আরো এরকম বিভিন্ন বিভিন্ন যা স্বপ্ন দেখি আমার সাথে তাই হয়, মানে আমি এই বিষয়টা কারো জানাই না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছি কি যে আমি একটা মানে 2তলা বিল্ডিং এর ছাদে উঠছি, ওইটা তার জোড়া দিতেছি, হঠাৎ করে আমি পা স্লিপ করে 2তলা ছাদ থেকে বেরো যাই। তো আমি কোনো জায়গায় ব্যথা পাই না, দেখলেন? হ্যাঁ, তো আমার হাঁটুটা শুধু ফাইরা যায়, যে 3টা সেলাই লাগে। প্রায় 1 মাসের মতো হবে এরকম পরে আর কি। হঠাৎ করে আমি একদিন ওই ছাদি, একই ছাদে তার জোড়া দিতেছি, কিন্তু আমার ওই সময় কোনো এরকম বিষয় নিয়ে কোনো খেয়াল নেই, মানে স্বপ্নটার কথা না। তো আমি তারটা জোড়া দিচ্ছি, হঠাৎ করে মানে ওই বৃষ্টি মানে কুয়াশার পানি ছাদের টাঙ্কির পানি পড়তে পড়তে হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, তো আমি ওই একই জায়গা থেকে পিছলা খায় পড়ে যাই, যাওয়ার পর আমার হাঁটু ফেরা যায়, এখনো দাগ আছে আমার হাতে। তো আমি ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে ডাক্তার আমাকে সেলাই করে। তো যখন এই জায়গায় যখন ওই যে ইনজেকশনটা দেয় মানে অবশ করার জন্য, মানে সেম ওই একই ডাক্তারের কাছে আমি গেছি, সেলাই দিছে। তখন আপনি এই ডাক্তারকে দেখছেন? হ্যাঁ, তখন আমার মনে পড়ে হ্যাঁ আমি তো এই একই স্বপ্নটা আমি এর আগেও দেখছি। মানে এই জিনিসটা আমার মাথায় অনেক মানে খুব বিরক্ত করে আমাকে, যে আমি যা দেখতেছি কিছুদিন পরে তাই হইতেছে। পরে আমি আমার মাকে মানে এই বিষয়টা জানানোর পরে বলে যে আচ্ছা তাবিজটা তুই নিয়ে দেওয়ার পরে কয় আচ্ছা ঠিক আছে তাবিজটা আমার কাছে থাক, দেখি এরপরে কি হয় তুই আমার জানাবি। আমাকে আবার ওই রাত্রে একটা স্বপ্ন দেখায় যে তোমার তাবিজটা তুমি তোমার মার কাছে দিছো কেন? আমি বলি আমার সাথে তো এরকম ঘটনা হইতেছে, মানে আমি স্বপ্নের ভিতরে এগুলো বলতেছি। এটা তোমার ভালোর জন্যই দিছি, তুমি ইচ্ছা করলে সেই ঘটনা মানে এইগুলা তুমি পরিবর্তনও করতে পারতা। যে উনি আমাকে আবার বলতেছে যে পরিবর্তন করতে পারতা, কিন্তু এখন তুমি এই জিনিসটা যে তোমার মার কাছে দিছো, এই জিনিসটা তোমার মার কাছে দাও। এই কথাটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়। আমি মার কাছে যা জিজ্ঞাসা করি কই টাং যেটাকে বলে টাঙের এক কোনায় রাখছে, তো পুরা ট্রাং খুঁজে একটা একটা করে কাপড় নামায় এটাকে খুঁজে আর পাইনি। আর এরকম ওনাকে নিয়ে আর কোনোদিন আমি কোনো স্বপ্ন দেখিনি। আচ্ছা, আপনার কি কখনো পরবর্তীতে জানতে ইচ্ছা করে না যে ওই লোকটা আসলে কে ছিল? হ্যাঁ, জানতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো আর কোনো আসলে এটা ঘাটানোর বা বিশ্লেষণ করার মতো কোনো মানে জায়গায় ছিল না। কিন্তু আমার এই যে পরিত্যক্ত যে বাড়িটা এখন আছে, আপনি স্বপ্ন আর দেখেন না? না, স্বপ্ন আর দেখি না। আমার মানে ওই আমার মাকে বলার পরে আমার এটা ফিনিশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে এর আগেও ঘটছে। কবে ঘটেছে? এটা ঘটেছে আজকে থেকে প্রায় আরো 3 বছর আগে। এখানে এই এলাকায়? না, এটা হচ্ছে নোয়াখালীতে। আপনি তো থাকেন গাজীপুর, নোয়াখালীতে গেছিলাম আমার এক মানে সম্পর্কে কি ফ্রেন্ডই, কিন্তু ওনাকে আমি মামা ডাকি, ওনার বিয়েতে। আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে দাওয়াত করে যে আমার বিয়েতে যাইতে হবে, তো আলিও যায় আমাদের সাথে। পরে আমরা 3 জন যাই, যাওয়ার পর আমাদেরকে যে একটা বাড়িতে থাকতে দেওয়া হয়, মানে ওদের বাড়িটা হচ্ছে সালাদ, আর নোয়াখালীতে সাধারণত সবাই পুকুরে গোসল করে। প্রতিটা বাড়ির সাথে একটা পুকুর থাকে। যে বাড়িটা, তো ওই বাড়িটার সামনে একটা মানে পুকুর আছে, ওই পুকুরের সামনে রাস্তার পরে তার একটা বাড়ি ওনারা নতুন করছে। তো ওই বাড়িতে সম্ভবত 13টা রুম টোটাল, রঙের কাজ চলতেছে। 2টা রুম আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সবকিছু আছে। মানে ওই জায়গায় শুরুতে আমি একটা জিনিস ফলো করি কি, একই জায়গায় মানে রাস্তার এক সাইডে মানে মসজিদ একটা, তো রাস্তার বিপরীত সাইডে আরেকটা মসজিদ। এরকম কোনদিন দেখছেন? একসাথে 2টা মসজিদ। এই জায়গায় 2টা মসজিদ দেওয়ার কিন্তু একটা কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে কি, আমরা যে বাড়িটাতে থাকি এটা একটা গরু ফার্ম ছিল। আচ্ছা, 13টা না 14টা গরু ছিল। তো প্রত্যেকটা গরুই আর কি দুধ দিত প্রায় 6 কেজি 7 কেজি করে। তো মাঝে মাঝে দেখা যেত কি রাত্রে যখন যাইতো তখন দুধ গুলা যদি মানে করে, তাহলে প্রায় প্রত্যেকটার 5 কেজি 6 কেজি করে দুধ হইব। তো সকালবেলা যখন যাইতো একটু দুধ পেতাম। আচ্ছা, মানে আগের দিন রাতে মনে হচ্ছে যে হ্যাঁ দুধ হয়েছে, পাওয়া যাবে, অনেক দুধ হয়েছে, কিন্তু সকালবেলা দুধ নাই। অথচ বাছুর কিন্তু মানে যে সাইয়ের যে বাছুর গুলা বলি আমরা, সেইগুলা কিন্তু অন্য জায়গায় রাখে, মানে বাছুরকেও তখন খাওয়ানো হয় না। পরে উনি একজন বড় একটা কবিরাজ নিয়ে আসে, আনার পরে ওই জায়গায় একটা জিন থাকে, এই জিনেই প্রত্যেকটা গরুর দুধ খায় ফেলায়। এটা কি কবিরাজ বলছে? হ্যাঁ, কবিরাজে বলছে, মানে আমি এটা শুনছি আর কি, আমি নিজের চোখে এটা দেখিনি। তো এটাকে কি করে ওনারা, মানে একটা ওই কবিরাজ আইসা একটা বোতলে ভরে জিনটাকে, বইরা মানে ওই যে বাড়িটা করছে ওই বাড়িটার পাশেই মানে অনেক গর্ত করে পুঁতা রাখে এটাকে। তো তারপর এরকম কোনো ঘটনা আর ঘটে না।
ওই বাড়িটা উঠায়। তো কিছুদিন আগে ওই যে সরকারি খাল হইলো না, ওই জায়গা দিয়ে একটা খাল করে, যে বাড়িটা আছে বাড়ির পিছন সাইডে একটা খাল যায়। তো খাল অনেক, তো লোকজন কাজ করে খালে, তো একজনে গিয়াও নাকি ওই জায়গায় গর্ত করতে করতে একজনের কুদাল দিয়ে একটা কূপ দেওয়ার পরে বোতলটা কাইটা যায়। আচ্ছা, ওই বোতলের মধ্যে লাগে। হ্যাঁ, ওই বোতল থেকে ওই জিনিসটা যখন বাইরে যায়, ওনার একটা পা মানে ডান পা হাঁটুর নিচ পর্যন্ত অটোমেটিক পড়ে যায়, কোনো রক্ত বার হয় না। কার মানে যে কূপটা দিয়েছে, কূপ দিয়েছে, হ্যাঁ, মানে পা পড়ে গেছে, রক্ত বেরিয়ে না, মানে পুরাটা পা। আবার এটা আমিও জানি না, আমি শুনছি এলাকার, আমি মোটামুটি 4-5 জনের মুখে ঘটনাটা শুনছি। তারপরে ওনার পাটা পড়ে যাওয়ার পরে ওই খালটা ক্ষুধা হয়ে যাওয়ার পরে এই ছোট্ট একটা ব্রিজ দেওয়া আছে মানে খালের পানি যাওয়ার জন্য। তো ব্রিজের দুই পাশে লোকজন বসে থাকে। তো ওই যে লোকজন যদি রাস্তা দিয়ে সন্ধ্যার পরে যায়, তার পা টান দিয়ে ওই ব্রিজের নিচে ফালাই দেয়, জাস্ট, আর কিচ্ছু করে। মানে এরকম ঘটনা ঘটতে ঘটতে মানে এলাকার লোকজন মানে অতিষ্ঠ হয়ে যায়। যাওয়ার পর ওই জায়গায় মানে মসজিদ আরেকটা বাসায় দেওয়ার পরে 2টা মসজিদ হয়ে যায়। মানে একদিন আমার সাথে যেটা প্রথম ঘটনা ঘটে, আমি আরো বিয়ের সময় মানে ওনার বিয়ের পরের দিন, আমি আবার আগে মোটামুটি ডান্স করতাম, এই জন্য আর কি ওই জায়গায় যাওয়াটা। মানে আপনি আর চালি ভাই, হ্যাঁ, আপনারা দুজন গেছিলেন। যেদিন গায়ে হলুদটা হয় ওই দিন প্রোগ্রাম করি মূলত। তো তারপরের দিন বিয়ে হয়, সন্ধ্যার দিকে আমরা বউটো নিয়ে চলে আসি। আসার পরে আমি আরো বলি আচ্ছা ঠিক আছে একটু রাস্তার পাশে বসি, তো আমরা বসে থাকি। থাকার পরে ওই স্বাভাবিকভাবে 2টা লোক হাইটা যেতেছে, একসাথে 2টা লোক এর ভিতরে পড়ে যায় ব্রিজের নিচে, অটোমেটিক চোখের সামনে সাইটে যেটা আছে। পরে আমরা 2 জনেই ওই লোক 2টাকে টাইনা উঠাই। তারপরে আমি টোটাল ওই জায়গায় ছিলাম 9 দিন। 2-3 দিন যাওয়ার পরে আর কি আমরা যে রুমটাতে শুই, ওই রুমটার জানালা হইতেছে আপনার দক্ষিণ দিকে। খালের ওই পাশে একটা আছে আবার বাঁশঝাড় অনেক বড়। তো ওইটার ভিতরে দিনের বেলা তাকাইলেও মোটামুটি অন্ধকার অন্ধকার লাগে, বেশ একটা পরিষ্কার দেখা যায় না, খালের একবারে কিনার দিয়ে। তো আর আমি রাত্রে শুই এক রুমে, আর পাশের আরেক রুমে ওই রং মিস্ত্রি থাকে। তো রাত্রে আমি ওই করি, 2 জনে বসে বসে এমনি জোড়া খেলি, খেলতে খেলতে মানে রাত হয়ে যায় 3টার মতো বাজে। তো শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে দেখতে পাই কি গাছের উপরে মানে চুপ 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 কিছু একটা মানে পড়তেছে, এরকম একটা শব্দ পাই, আওয়াজ পাই। পানি পড়ার মতো আওয়াজ নাকি কেউ না, মানে মাটি গুড়ি মাটি ফালাইলে যেরকম আওয়াজটা হয় না, পাতার মাটি উপর থেকে ফালালে শব্দ হয় রে। ওইটা সুন্দরভাবে বলছেন। তো আমি ওকে আস্তে আস্তে ডাক দিই। উঠার পর আমি কই তুই কিছু শুনতেছিস? বৃষ্টি হইতেছে। মানে মোবাইলে লাইট জ্বালাই কোনো বৃষ্টি নাই। তো ওই জায়গায় আবার একটা বালু তিরফল দিয়ে ঢাকা রাখছে। তো অ্যাকচুয়ালি ওইটার উপরে পড়তেছে, আমি আর অনুভব করতেছি এটা যে তিরফলের উপরে জিনিসগুলো পড়তেছে। তো অবশ্যই তিরফলের উপরে থাকবো। তো তিরফল লাইট দিয়ে দেখি অনলি 3টা পাতা ওইটা আছে, কোনো ধরনের কোনো কিছু নেই। তো মোটামুটি ভাবে 2 জনে ভয় পাই। তারপরের দিন আমরা মানে বন্ধু বান্ধব মিলা ওই জায়গায় আরো সবার সাথে পরিচয় হয়ে যায়। ওরা একটা মানে মুরগি কিনা আনে, মানে খিচুড়ি রানবো একটা সবাই মিলে। হ্যাঁ, লাকটির চুলার ভিতরে আর কি খিচুড়িটা পাকাই, ওইটা সুন্দর করে ঢাকা রেখে আমাদের রুমের ভিতরে দরজা লাগায় শুয়ে পড়ি। সকালবেলা উঠে দেখতেছি কি যে পাতিলের ঢাকনাটা অটোমেটিক আরেক জায়গায় সুন্দর ভাবে রাখা, কিন্তু পাতিলের মাঝখান থেকে অর্ধেক খিচুড়ি নাই। হয়তো এটা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটা অ্যাকচুয়ালি একদমই রাইট। রুম এখানেই করা, মানে লক করা ভিতর থেকে, দরজা আমরা 2 জন ছাড়া জাস্ট কেউ নাই। এটা কয়দিন ঘটছে এই ঘটনা? মানে 3 দিন। ঘটনা ঘটতে কি মানে আমরা গেছি 3 দিন হয়েছে, তারপরে 3 দিন, তারপরের যে আমরা না একদিন খিচুড়ি নাই, খিচুড়ি পাকানো হয়েছিল। আরেকদিন ওর শরীরের ভিতরে গরম একটা বাতাস লাগছে। আচ্ছা, এটা শুনি আমি বলি। তো খিচুড়ি নাই, তো আমরা 2 জনে সকালবেলা চিল্লাচিল্লি করতেছি কে ঘরে আইছে, আর মানে ঘরের ভিতরে ঢুকলো। তো আমি ওরে কই তাহলে তুই খাইছিস? ও কয় না তুই খাইছিস। তুই আমার মাথায় হাত রেখে আমি তোর মাথায় হাত রেখে। তুই কি রাতে দরজা খুলছিলি? কয় না। মানে জানলা দিয়ে নেওয়াটাও অসম্ভব, এক কোনার ভিতরে অনেক দূরত্ব। না ইচ্ছা করলো নেওয়া যায় না। এটা মানে একটা কাঠি দিয়ে যদি নেয় তাহলে নিতে পারবে, কিন্তু তাহলে তো পড়বে 2-1টা, আর সমান করে মানে এই করা। তারপরে মানে 2 জনে মোটামুটি ভয় পাওয়া যায়। তো তারপরের দিন আমি কি করি, সিঁড়ির নিচে চুপ করে বসে থাকি। ও আবার ওই সিঁড়ির উপরে দিয়ে রুমে যায়। রুমে যাওয়ার সাথে সাথে একটা চিল্লানি দেয়, জুড়ে বিকট ভাবে একটা চিল্লানি দেয়। কে? আলী। তারপর আমি মানে মোবাইলে লাইট জ্বালায় যাই, খিসে আমার শরীরে পুরো গরম বাতাস লাগছে। আচ্ছা, এটা আলী ভাইয়ের কাছ থেকে শুনে আপনি তো গরম বাতাসটা পেয়েছেন না? আপনি আমাকে ওই যে রুমে যে গেছেন, ওই রুমে যাওয়া থেকে বলেন তো ভাই। ভাত আরেকদিন পাকিয়েছি, ভাত আর মাংস পাকিয়েছি। তো পরে আমরা ওই রং মিস্ত্রির ওখানে যে মানে তাসখালি রাত্রে, তো ওইখানে শুয়ে পড়ি। ও আর ওই মিস্ত্রিটা শুয়ে পড়ছে। তো আমি জাগ না, আমাকে ডাকতেছে, ওরা কেউ শুনে না। তো হঠাৎ করে আমি শুয়ে, মানে এটা কেউ বিশ্বাস করবো কিনা আমি জানি না, কিন্তু এটা আমি নিজে যেটা দেখছি এটা বিশ্বাস করার মতো না। মানে এটা আবার আমি দেখি করতে হবে। শোয়ার পরে প্রায় 2:30 মতো বাজে। হঠাৎ করে দেখি মানে মাথাটা আমি শুইছি, শোয়ার পরে 2 সাইডে 2 জন, আমি মাঝখানে। মানে আমি এমনি ভয় পাই, অনেক ভয় পাই। মানে দেখতেছি যে মানে কালো একটা ছায়া আসছে, শুয়ে পাতিলটার কাছে বসছে। বসার পরে ঢাকনাটা এমন ভাবে উঠাইছে মানে বলার বাইরে, নিচটা আস্তে আস্তে খাইতেছে, একটা দানাও নিচে পড়েনি। মানে আমার পুরো শরীর এমন ভাবে ঘামছে, মানে বলার
বলার বাইরে আমি ওরে চিমটি মারতেছি, ও উঠে না। সাইডে যে রং মিস্ত্রি আছে ওরে চিমটি মারতেছে, ও উঠতেছে না। পরে কি করবো, এই গরমের ভিতরে পুরা খেত একটা নিয়ে পুরা শরীর আমার ঢাকা। আর পরে মানে শুধু ফলো করে রাখছে, যে আমার দিকে ফোকাস করে রাখছে, যে আমার দিকে তাকিয়ে আছে। ওই জিনিসটা, ওই কালো ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে ওইখানে বইসে জিনিসটা খাইতেছে। খেতাটা আমি যখন মরু দিছি, মরু দিয়ে মানে আমি আস্তে আস্তে এখন অরিচিমটা কেউ উঠে না, যা হয় হোক এই কথাটাই। পরে সকালবেলা ওইটাদেরকে বললাম, ওরা কেউ পাত্তা দেয় না আমার জিনিসটা। পরের দিন রাত্রে যেটা হয়েছে, আমার ভয় দেখানোর জন্য ওরা দুইজন রুমের ভিতরে থুয়ে চলে গেছে, পুরাবার অন্ধকার, নাই কারেন্ট। হঠাৎ করে মানে আমি ওখানে দাঁড়িয়ে গেছি, এমনি পিছনে ভাসতো বা ওখানে আমি খাড়া দিছি। তখন আমি একবার চিল্লানি দিলাম, ওরা কেউ আসে না। আমি কিন্তু ভয় পাইতেছি, তাড়াতাড়ি কেউ আসে না। হঠাৎ করে আমার গায়ের ভিতরে মানে কোমরের নিচ থেকে হাঁটুর এই পর্যন্ত একটা গরম বাতাস লাগছে, মানে অনেক গরম বলার বাইরে। পরে আমি চিৎকার মারার পর দুইজন দৌড় পেয়ে আসে, কি আমি কিছু জানো যে আমি ভয় পাই, তারপরেও কেন আমার ভয় দেখালি। ওখানে একটা মুরব্বী আছে, তো মুরব্বী জিজ্ঞেস করছে, মুরব্বী এই জিনিসটা মানে এটার ঘটনাটা কি হয়েছে? সে বললো যে এখানে এমন এমন জিনিস ছিল, বোতলের ভিতরে আটকে রাখছিল, তো এটা যখন মানে মাটি খুঁড়ছে তখন জিনিসটা বাইরে গেছে। এরপর থেকে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটছে ওই বাড়িটার ভিতরে। ওই যে যেদিন আমরা চলে আসবো, মানে তার ওই দিন রাত্রে মানে দুইজনে শুয়ে আছি, হঠাৎ করে আর কি ওই যে বাঁশঝাড় যে আছে, তো ওই বাঁশঝাড়ের দিকে আমার নজরটা গেছে। তো ওই জায়গায় দেখতেছি কি মানে সাদা কাপড় মুড়ি দিয়ে চুপ করে বসে আছে। আমি ওরা ডাক দিছি, ও দেখছে। দেখার পরে বাস দুইজনই চুপ, কোনো কথাও বলি নাই, কিছুই না, চুপ করে। ওই মানে আমাদের আরো থাকার প্ল্যান ছিল কয়েকদিনই, তো তারপরের দিন আমরা আবার ঢাকায় চলে আসি। কিন্তু সিরিয়াসলি স্টান্ড কিছু ব্যাপার, ওই সময়টা ওইটা চিন্তা করে আমি ভয় পেয়ে গেছি। আর আরেকটা জিনিস, আপনার যে গরম বাতাসের ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে যেটা সুমন্ত আহমেদকে বলি, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। আমার নিজের ঘরে বসা, আমার একটু বদ্ধ থাকার একটা অভ্যাস আছে। আমাকে সবাই বলে, তুই জানলা দরজা কেন খুলিস না, আম্মা তো আমারে পারলে মারে। কোনো ভৌতিক ব্যাপার না, আমি হচ্ছে সারাক্ষণ গান শুনতে থাকি, বাইরের মানুষের যাতে ডিস্টার্ব না হয়। তো আমি একদিন এরকম হঠাৎ করে কখন গান বন্ধ করে বই পড়তেছি আমি জানি না, দরজা জানালা সব বন্ধ, জাস্ট হঠাৎ করে আমার ঠিক এইখানটাতে এভাবে একটা বাতাস পাস করলো। আমি অনেক চেষ্টা করছি খুঁজে বের করার যে কোথায় একটা ফাঁকা আছে, কোথার থেকে বাতাস আসতেছে বা কিছু, আমি এটা পাইনি। তো এই ঘটনাটা আমার মনে ছিল না, আমি টোটালি ভুলে গেছিলাম। বাট আপনার ওই গরম বাতাসের ইয়াটা শুনা আমার মনে পড়ছে, কারণ আমি এটা সোর্স খুঁজে পাইনি। আচ্ছা রিহান, আমরা যেটা দেখলাম যে দুইজনের কথা, ওনাদের গাজীপুরের দিকে যাই, একটা মানে অদ্ভুত একটা বাড়ির কথা বলছিল, পরিত্যক্ত অবস্থায় আছে বাড়িটা, মাটির ঘর যেখানে কেউ থাকে না। আচ্ছা আমি একটু আলী ভাই আপনার কাছে জানি তো, মানে আসলে এই বাড়ির ঘটনাটা কি, আসলে কি ঘটছে, কেন থাকে না মানুষজন? মানে ওইখানে মেয়েদের চিৎকার শব্দ পাওয়া যেত যে কোনো সময় না নির্দিষ্ট সময়, রাত্র 12টার পরে চিৎকার শব্দ পাওয়া যেত। তারপর মানে আমরা প্রায় শুনতাম যে ওখানে চিৎকার শব্দ পাওয়া যায়। নিজেও শুনেছেন? হ্যাঁ, আমি নিজে শুনছি। যাই দেখতাম যে কিচ্ছু নাই ওই বাড়িটার ভিতরে। এই কারণে মানে ওইখানে আমরা যাই না। আর এর থেকে বড় ঘটনা হচ্ছে আমার জীবনে যেটা ঘটতেছে। তাই আপনার জীবনে এখনো ঘটতেছে? মানে ভয়। আলীর ঘটনা পরিষ্কার হবে ঠিক রাত 12:06। আরো একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা সবাই শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমার ডরের টিম মেম্বাররা, রয়েছে লোবান, সুমন এবং রেহান। আর আজকে যে কজন বন্ধুকে নিয়ে আমরা বিরিশিরি থেকে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য রেকর্ড করে প্রচার করছি, তারা তো রয়েছে। আগামী সপ্তাহে আপনারা যদি আমাদের সাথে এরকম কোন একটি হন্টেড প্লেসে বসে জীবনের অদ্ভুত কিছু ঘটনার অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চান এবং লাখো মানুষকে শোনাতে চান কি ঘটেছিল আপনার জীবনে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 09613892892। আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর নির্দেশনা অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আরো একবার বলছি, facebook.com/ABC Radio FM 89.2। এই ফেসবুক পেজে অনুষ্ঠান চলাকালীন সময় বিভিন্ন রকম ঘটনা যেগুলো বর্ণনা হচ্ছে তার কিছু প্রাসঙ্গিক ছবি আপলোড করা হবে। আপনি চাইলে জয়েন করুন এবং দেখুন ঘটনার সত্যতা কতটুকু। ফিরছি ঠিক রাত 12:06। ডর। ডর মানে ভয়। রাত 12টা
বেজে 6। তার মানে ডরের আসল রূপ এখন ধীরে ধীরে উন্মোচিত হবে। আরো একবার সবাইকে আমন্ত্রণ ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন, রেহান এবং একই সাথে লোবান। আলীর জীবনে আসলে কি ঘটেছে যা এখন পর্যন্ত আলী বয়ে চলেছে, সেটা আমরা উদ্ধার করেছি সোমেশ্বরী নদীর ঘন জঙ্গলের কোন একটি হন্টেড জায়গায় বসে, এবং সেই জায়গাটিতে আমরা ধীরে ধীরে যেতে চাই। একটু আগেই আমরা যেটা শুনছিলাম যে গরম বাতাস হঠাৎ করে হালকা একটা অনুভূতি দিয়ে শরীর ঘেঁষে চলে যাওয়া, এবং তারপর সেটা খুঁজে বের করা উৎসটা কোথায়। গরম বাতাস আপনাকে ছুঁয়ে যাচ্ছে, এইরকম একটা অনুভূতি যারা রেডিও শুনছেন তারাও কখনো কখনো তাদের জীবনে পেয়েছেন, যারা অনেকেই আমাদেরকে টেক্সট করে পাঠাচ্ছেন। ডর অনুষ্ঠানে যে ঘটনাগুলো আমরা তুলে ধরছি সেটাকে আপনি চাইলে কাকতালীয় মনে করতে পারেন, অবিশ্বাস্যও মনে করতে পারেন। আপনার বিশ্বাসের জায়গায় শ্রদ্ধা রেখে আমরা শুধু বলতে চাই, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ভয় পেতে যারা ভালোবাসেন তাদেরকে সেই এসেন্সটুকু দেয়া। সেজন্য যে রেসিপিটি আপনাকে দেয়া হয়েছে, ডর শুনতে হবে অন্ধকার একটি কক্ষে, যেখানে আপনি একা থাকবেন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকবে এবং থাকবে আমাদের ডর। আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে, একই সাথে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আগামী সপ্তাহে আপনি যেতে পারেন বাংলাদেশের এরকম কোন একটি ভৌতিক জায়গায়, যেখানে বসে আপনি বলতে পারেন আপনার জীবনে ঘটা অতিপ্রাকৃত ঘটনা। আমাদের ফোন নাম্বারটি লিখে নিন 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করুন, আমরা আপনার ফোনের অপেক্ষায় আছি। কি ঘটছে? সেটা হচ্ছে খিলক্ষেতের ভিতরে আমার 2004-এর ঘটনা, 3 কি 4-এর ঘটনা। আমার আম্মুর সাথে তখন রাত্র প্রায় 10টা-11টার দিক দিয়ে, তো সবাই ঘুমায় পড়ছে, খিলক্ষেতে অনেক আগের এলাকা তো ঘুমায় পড়ছে। হঠাৎ করে মানে আমার আম্মু এমন একটা সিচুয়েশনের ভিতরে চলে গেছে, মানে পাগলাওয়াল টাইপের মতো একটা সিচুয়েশন করতেছে, মানে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঘুমের মধ্যে। আব্বাই তো এগুলো বুঝতে পারতেছে না যে কি হয়েছে না হয়েছে। তো পাগল টাইপের মানে উনি কি করতেছে? মানে উনি বলতেছে যে ওনার জন্য নাকি ঘরের পিছনে টাকা রাখছে, টাকা আনতে যাইব, ওই টাকা ওনার কাছে ওনারে দিতেছে, উনি সেই টাকা আনবার যাইব। আমাদের আবার জ্বালানার পিছনে জঙ্গল টাইপের। আমি ঘুমানো ছিলাম, আমি জানতাম, সকালবেলা শুনছি এগুলা। পরে তখন সন্ধ্যাবেলা আমার আপু ডিম ভাজি করে আনছে, আনার পরে হঠাৎ করে আবার অদ্ভুত আচরণ শুরু করে দিছে। তার আগে পর্যন্ত ঠিক। হ্যাঁ, সন্ধ্যার পরে মানে আজানটা দেওয়া শেষ, আর সাথে সাথে মানে আবার এসে মানে অদ্ভুত আচরণ শুরু করছে। মানে যেমন মনে করেন ডিম খাওয়ার লেগে পাগল হয়ে গেছে, যে ডিম ভাজি খাইব। বা একটা ছেলে মানুষ যদি দরজার সামনে দাঁড়ায়, মানে তিনি অদ্ভুত আচরণ করে, মানে ছেলে মানুষ দেখতে পারে। আপনাদেরকেও দেখতে পারতো? আমাদের দেখতে পারতো না আগে, মানে ওই সময়তে আমাদের ছেলে মানুষ, মানে আপনারাও সহ্য করতো? আমারও সহ্য করতো না। ওনার কাছে সব থেকে মানে বেশি প্রিয় ছিল তখন মেয়ে মানুষ। যখন ডিমবাজি টানছে তো সবার সাথে অদ্ভুত আচরণ শুরু করে দিছে। তো তখন আব্বাই মানে চিন্তা করলো যে ঘটনাটা হয়েছে কি। তো মানে আমার ভাড়াটিয়া ছিল আরেকজন, তো তিনি আসলো, আসার পরে কইতাছে এটা তো ভালো লক্ষণ না, একটা কাজ করেন, ওই পাশে একটা হুজুর আছে, ওনারা ডাক দিয়ে নিয়ে আসেন। তারপরে ডাকলো, ডাকার পরে হুজুর আসছে, আসার পরে পানি পড়া দিছে, পরে ওইটা ছিটা দেওয়ার পরে গেছে, চলে গেছে। আপনার আম্মা স্বাভাবিক হয়ে গেছে? হ্যাঁ, স্বাভাবিক হয়ে গেছে। পরের দিনকে আবার সন্ধ্যাবেলা আসছে, মানে আব্বার সাথে পাঁচরাপাচি লেগে গেছে, মানে আব্বু সত্যি তো গোলাইতে পারতেছেন। ওই যে ছেলে দেখতে পারে না, এই কারণেই তখন আমি কি করলাম, মানে আমি কিছু বুঝে উঠতে পারিনি। তো ওই যে হুজুর আসছে, আমি তো মনে করছি যে সাথে অবশ্যই কিছু আছে। তো এটা ধারণা করার পরে তখন মারামারি যখন লাগছে, আমি কি করছি, হাতুড়া ছিল খাটের নিচে, হাতুড় নিয়ে আমি সেহার ভিতরে মানে কোমরের সোজা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পর শুধু একটার মধ্যে বাড়ি দিছেন, ছায়াতে, মানে ছায়াতে। আচ্ছা, আপনার আম্মার ছায়া, যে আমার ছায়াতে একটা বাড়ি দিছি। আচ্ছা, ঠিক আছে। তখন মানে একটা চিৎকার দিছে, ওমা করে একটা চিৎকার দিয়া, মানে তখন আমার মা সেন্সলেস হয়ে গেছে। আবার জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে ওই দিন আর কিছু হয় নাই। তো পরের দিন সকালবেলা আমরা মানে পাশে আরেকটা বাড়ি ছিল, দোতলা বাড়ি, মানে নিচেও কাজ হয় নাই, উপরেও কোনো কাজ হয় নাই। তো ছাদে আমরা খেলতেছি, খেলার পরে এখন পাশের ভাই এক ভাই আমাদের ধরে দিছে। তো আমি এক সাইডে লুকে আছি, লুকে শুধু রডটা হালকা ভাবে একটু টাচ করছি, মানে এমন যদি আমাকে স্প্রিং করছে রডটা, মানে যে রশিদার টাইনা যদি করি তার থেকে দ্রুত ভাবে স্প্রেড করে আমার এই কপালটা এখনো দাগ আছে, যেটা। আচ্ছা, তো আব্বা এই জিনিসটা বুঝতে পারছে হয়তো বা, জানি না। তো সন্ধ্যাবেলা ওইটা আবার মার উপরে ভর করছে। তখন ওই জিনিসটা আমাদের আয়ত্তের ভিতরে হয়ে গেছে। মানে ওর একটা কন্ডিশন ছিল, যদি খাবার দেয় ও কথা মানবে, যদি খাবার না দেয় কথা মানবে না। আচ্ছা, আর একটা কন্ডিশন, ওর সব থেকে বেশি প্রিয় গরুর মাংস আর দুধ। তো আব্বা রাত্রে জিজ্ঞেস করলো যে এই জিনিসটা, কাজটা কে করছে? পরে ও স্বীকার গেছে সুন্দর মতো। কোন কাজটা? মানে যে আমার কপালটা ফাটাইছে কে? তো বলতেছে যে আমি ফাটাইছি। কয় কি লিগে ফাটাইছিস? কয় মনে আছে আমার সন্ধ্যাবেলা যে কোমরের ভিতরে আমার বাড়ি দিছিল আতুর দিয়ে, আরবার যদি এমন করে তাহলে আবারও ফাটাই দিব। কয় তুই কই ছিলি? কয় পাশে যে আম গাছটা ছিল, আম গাছে ছিলাম। পরে ওর কাছে ডিটেল জিজ্ঞেস যে কিভাবে তুই এই মাথাটা
ফাটাইছস। পরে শুধু বললো যে আমি একটা শুধু ফু দিছি, এই ফুরে স্প্রিং, এই ফুটা দেওয়ার কারণেই রডটা স্প্রিং করে মাথা বাড়ি খেয়েছে। তখন এই কথাগুলো তো আসলে আপনার আম্মার মুখ দিয়ে বেরোতেছে। হ্যাঁ, আমার আম্মুর মুখ দিয়ে বের হইতেছে। হঠাৎ করে একদিনকে আবার আসছে, মানে কয়দিন বন্ধ ছিল। আপনারা কোনো চেষ্টা করেন নাই জিনিসটা যাতে আর না আসে, এরকম কোনো ব্যবস্থা নেওয়ার? না, আমার আব্বু চিন্তা করছে যেটা যে জিনিসটার যদি পালানো যায়, তো আব্বু চিন্তা করছে যে এটারে পালবো। তোরে একদিন বলছে যে আচ্ছা তোরে যদি আমি রাখি নিজের রাতের ভিতরে তো কি করতে হইব? তো বললো যে আমার সবকিছু দিবি, আমি তোর কথা শুনবো, কিন্তু আমি তোর কোনো কাজ করতে পারবো না। তখন আব্বু জিজ্ঞেস করলো কেন? আমি আরেকজনের কাজ করি, অতএব তোমার কাছে আমি করতে পারবো। আচ্ছা। তো তখন দেখা গেল যে মানে আমার আম্মু এতই চিকনা হয়ে গেছে বলার বাইরে, শরীরের সব রক্ত খাই ফেলছে। তো তখন আব্বাই চিন্তা করলো যে এইভাবে চলতে থাকে তাহলে আমার আম্মা আর বাঁচবো না। মানে ভাড়াটা ছিল একজন রংপুরের, তার আবার একজন কাকা আছে রংপুরের কবিরা। তো ওনার একদিন ডেকে আনার পরে উনি বসলো, ধ্যানে বসার পরে ওইটা হাজির করছে। ওনার উপরে আসছে জিনটা, ওই কবিরাজের উপরে জিন ভর করছে। আচ্ছা, মাই গুডনেস। যে কবিরাজকে যখন নিয়ে আসা হয়েছে ওনার আম্মার ট্রিটমেন্টের জন্য, তখন সেই জিনিসটা তার আম্মার ভিতর থেকে বাইরে হয়ে এসে কবিরাজের উপর ভর করছে এবং ভর করে বলতেছে যে তার ভিতরে কিছু নাই। মানে কবিরাজের মুখে এটা বলাইতেছে যে তার ভেতরে কিছু নাই। তারপরে মানে কবিরাজে উঠে গেছে। কবিরাজ উঠার পরে বলতেছে যে জায়গাটা অপবিত্র ছিল, এর জন্য এমন কিছু হয়েছে। তো তারপরের দিন আবার বসছে, একই কবিরাজ আবার বসছে। তো পরের দিন বসছে, পরের দিন বসার পর ওই কবিরাজের উপরে কবিরাজের দিনটা আসছে। ওই দিন আবার ওই দিন জায়গা আবার পরিষ্কার করে নিছে। তো কবিরাজ তাই এসে বলতেছে তোমাদেরকে আমি 3টা তাবিজ দিব, যদি তাবিজটা থাকে তাহলে তোমার মানে আব্বারে বলতেছে যে তোমার বউর রক্ত খাইতে পারবো না। তাবিজটা দেওয়ার পরে কোনো মতে রক্ত খাওয়াটার বন্ধ হয়েছে। মানে হঠাৎ করে আব্বা একদিন জিজ্ঞাসা করে যে তুই কি খাইতে পছন্দ করিস বেশি? পরে বলে যে আমি মিষ্টি খামো, গরুর মাংস খামো, আর দুধ দিবি, সব সময় দুধ দেওয়া বাদ দিবি। একদিন আব্বা কইতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো টাঙ্গাইল চলে যাবো, তো তুই আমার সাথে গিয়ে টাঙ্গাইলের মিষ্টি তো আবার খুব ভালো, তুই টাঙ্গাইলের মিষ্টি খাইতে। বলছে হ্যাঁ আমি টাঙ্গাইলের মিষ্টি খামো, কিন্তু তোর একটা কাজ করতে হবে। কি? তো বললো যে তুই মিষ্টির দোকানে গিয়ে দাঁড়াই থাকবি, তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। তো আব্বা মিষ্টির দোকানে গিয়ে দাঁড়াই ছিল, একটা কুত্তা হইয়া মিষ্টিও ঠিকই খাই ফেলছে। তো কেউ দেখে নাই, ও যেভাবে খাইছে সেটা ওর পলিসিতে খাইছে, আমরা নিজেরা বলতে পারবো না যে কিভাবে খাইছে। মানে ওকে যখন রূপ যে ধরছে এটা কিভাবে জানলেন? ও নিজে যখন আমার উপর আবার ভর করছে, তখন এটা ওর কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তো তখন মিষ্টি খাওয়া শেষে যখন আমার আব্বা টাঙ্গাইল থেকে ফিরতেছে, তখন গাড়ির ভিতরে মানে হাতটা এভাবে দিয়ে গ্লাসের ভিতরে টেনশন করতেছে। তো হঠাৎ করে হাতটা ধাক্কা দিছে। ওই হাত ধাক্কা দেওয়ার পরে আরেকটা গাড়ি ছিল, ওই গাড়ির সাথে বাড়ি খাইয়া গাড়িটা দুইটা এক হইয়া এই পর্যন্ত কেটে গেছিল। তো ওইটা মানে আরেকজনে গামছা দিয়ে বান দিছে, মানে ধাক্কা দিছে মার সাথেরটা। আচ্ছা, হয়তো বিশ্বাস করবেন একটা হাত কাটলে কতটুকু রক্ত পড়ে, তার মনে যে 3 ভাগের 1 ভাগ রক্ত পড়ে নাই আব্বার হাত থেকে। আব্বা আসার পরে ওইটা শিলি করছে, শিলি করার পরে তো ওইটা আবার সন্ধ্যাবেলা আসছে। আসার পরে আব্বা জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আমার হাতটা কিভাবে কাটলো, তুই বইলা দে, তুই যা খাবে আজকে তাই খাওয়াবো। পরে বলে যে হাতটা আমি ধাক্কা দিছি। কেন ধাক্কা দিছস? পরে বলতেছে যে মানে আমি শয়তানি করে ধাক্কা দিবার গেছিলাম, তো হাতটা ধাক্কা দিবার গিয়ে তোর পাশের গাড়ির লগে বাড়ি খেয়েছে। আর তোর হাত যদি আমি না চাপ দিয়ে যদি না ধরে রাখতাম, তোর রক্ত যতটুকু পড়ছে তার থেকে আরো 6 গুণ বেশি পড়তো রক্ত। যতটুকু রক্ত পড়ছে ততটুকু রক্ত আমি চেটে খেয়েছি, আমার হাতে যতটুকু পড়ছে, আর বাকি রক্ত আমি পড়তে দেইনি। তারপরে মনে করেন আস্তে আস্তে এই কয়দিন যাওয়ার পরে এভাবে যাওয়ার পরে ওই কবিরাজটা তাবিজটা দিয়ে দিছে। দেওয়ার পরে মনে করেন হ্যাঁ মোটামুটি সুস্থ। তাও হঠাৎ মাঝে মাঝে তাবিজ যে দিছে ওই আপনার আম্মার উপরে, ওই জিনিসটা কোনো অবজেকশন দেয় নাই? ওই জিনিসটা অবজেকশন বলতে ওইটা যাবে না কখনো, ওইটা থাকবে সাথে, কিন্তু শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। মানে ঘটনাগুলো এখনো ঘটছে, এখনো আপনার আম্মার উপর আছে এটা। আর এখন বর্তমানে ওই জিনিসটা আমাদের কেমন ভাবে দেখে যে নিজের ভাই বোন হিসাবে। তো একদিনকে আমার আপু বলছে যে আচ্ছা আম খামো, মানে ঘরের পিছনে আমার আম গাছ আছে, বলছে আমি আম খামো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আম খাবি যখন পিছনে আমি আম গাছে থাকবো, যাই দিমো তুই করে নিয়ে যাবি। তো বলছে আচ্ছা ঠিক আছে। কয় খারা একটা কথা আছে, আমার রূপ দেখে যদি ডরাস, অরিজিনাল চেহারা দেখে যদি ডরাস তাহলে যাওয়ার দরকার না, যদি না ডরাস তাই রায়। পরে কিছু অরিজিনাল চেহারা দেখাবি মানে কয় হয় আমি যদি গাছ ধরতে যাই তাহলে আমার অরিজিনাল রূপ ধরতে হইব, আমার নয়তো আমার গাছ ধরার কোনো উপায় নাই। তো আপু বলছে যে না দরকার নাই থাক। তো আমার আপু ঘুমাই রয়েছে, ঘুমের দান্দায় ও দেখতেছে যে একটা পিচ্ছি ছেলে, গাল কাটা, মানে পিছন সাইড কাটা, পুরো শরীর কাটা কাটা অবস্থায়। তো তখন ওরে মানে আপু বুঝতে পারছে জিনিসটা কে। তো আমার সাথে যখন বল করছে তখন আবার জিজ্ঞেস করলো যে আচ্ছা একটা আমি স্বপ্নে দেখলাম যে একটা পিচ্ছি গাল কাটা পিছনে কাটা, এটা কে? কয়টা আমি। কয় তোর এই অবস্থা হলে কিভাবে? কয় আমি একজন জারক সন্তান, আমার মা বাপ কয়টা ঠিক নেই, আমার ছায়ের ভিতরে রাইখা আমার মা আমার থুয়ে গেছে গা। আচ্ছা আমাকে একটু বলেন তো, এখনো কি আপনার আম্মা সন্ধ্যার পরে অ্যাবনর্মাল হয়ে যায়? না, এখন আর মানে আগের মতো হয় না। এখন হঠাৎ যখন গরুর মাংস হাজির হবে, মিষ্টি হাজির হবে,
মানে ওর পছন্দের যেগুলো খাবার হাজির হবে তখন ও হাজির। ধরেন আপনারা যদি দিনের পর দিন এই খাবারগুলো আপনাদের বাসায় না আনেন তাইলে আর এটা আসে না। ওই যে আসবো আইসা কান্নাকাটি করবো যে আমার খাবার দেস না কেন, আমি খাইতে পারি না, কান্নাকাটি করে। মানে আমার আম্মুর রূপে আইসা, মানে মানে আপনার আমার আম্মু যেভাবে কাঁদে সেম একই ভাবে কাঁদে। আর যদি খাবার না দেওয়া হয় বাথরুমের ভিতরে যাইবো, আম্মুর শর্টকে রাখবো, বেরোতে দেয় না। মনে করেন আপনার আব্বা গরু মাংস নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো, খাওয়া দাওয়া করলো, তারপরে সে চলে যায়। হ্যাঁ, খাওয়ার পরে এরপরে কি রাতের বেলা আপনার আম্মা আবারও খায়? তখন মাই ফিল করে কোনটা যে মানে তার পেট ভরা ভরা অবস্থায়, কিন্তু সে তার খিদে আছে কিন্তু তার পেট ভরা, সে বলতেছে যে আমি খামো, কিন্তু একটু করে ভাত নিয়ে ওনার খাওয়া শেষ, আর খাইতে পারে না। আপাতত আপনারা আর চেষ্টা করছেন না যে এটা থেকে ওনাকে কোনো বের করা আর এরকম কোন কবিরাজ আমরা পাইও নাই যে এটারে সরান যাবে। আমার কাছে সুমন টোটাল ব্যাপারটা ফার্স্ট অফ অল স্কিজোফ্রেনিক, তারপরে হচ্ছে ইনডিউসড হ্যালুসিনেশন। যাই হোক, আসলে আমরা এর আর বিশ্লেষণ ব্যাখ্যায় না যাই, তবে সবচেয়ে সত্যি ঘটনা হচ্ছে যে এখনো আলী ভাইয়ের এটা সাফার করছে। আপনারা ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার না, ওকে মানে জিজ্ঞেস করা হয়েছিল যে কোত্থেকে আসছে, তখন বলছে যে কাউলা, তো একটা অফিসে গেছিল, তো তখন দেখছে যে আম্মু মানে টাকা নিয়ে আসতেছে, তো ওইখানেই ছিল, ওইখান থেকে ও জিনিসটা ভর করছে। আর এটা মূল ধরার কারণ হচ্ছে যে একটা বড়ই গাছ ছিল আমাদের বাড়ির পাশে, অনেক পুরনো বড়ই গাছ, তো সেই বড়ই গাছের উপরেও থাকতো। বড়ই গাছটা কাটার পরে ও আশ্রয়ের কোনো জায়গা ছিল না, একমাত্র আমাদের বাথরুমের ওইটা আশ্রয়, তো ওইখান থেকে আমার আম্মুর শরীর আসে। মানে বড়ই গাছ কাটার পর আপনাদের ওয়াশরুমে গিয়ে আশ্রয় নিয়েছিল? ওয়াশরুমে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখান থেকে আমার আম্মুর উপর ভর করে ভর করে। তো বলছিল যে আমার উপরে থু ফালাইছে, আমার আম্মু থুতু ফেলছে, মানে পানির পিস যেটা পান খাইতো ওইটা ফেলছে দেখে ও জিনিসটা বেশি করে ভর করছে। ও আজকে থেকে প্রায় 2004 সালে ধরছে, এখনো আছে। আসলে কিছু বলার নাই। আচ্ছা রেহান, আমরা একটা কাজ করি, চল এবার অনেকক্ষণ যাবত দেখছি যে আমাদের মিশন ভাই কিছু বলতে চাইছে এবং খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলেন। মিশন ভাই জি ঢাকা কলেজ থেকে এসছেন। হ্যাঁ, এবং আমি খেয়াল করছিলাম আলী ভাইয়ের ঘটনা আপনি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আলী ভাইয়ের মানে আপনার ঘটনাটা খুব ভয়ঙ্কর, আবার একটা সাইড আছে, যেমন ওই যে বাথরুমে থু ফেললে, যে কোনো মানুষ এখন থু ফেলতে ভয় পাবে, কেননা থুটা ফেললে তার আসলে এটা কিন্তু রেহান, এটা একটা কমন সিনারিও যে বাথরুম, কমন সিনারিও। আমি যদি এখন থেকে বাথরুমে যাই আমার থুতু ফেলার আগে দুইবার চিন্তা করতে হবে, এমনি মাথায় চলে আসবে রে ভাই। আচ্ছা, ঢাকা কলেজে কিসে পড়ছেন? আমি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি। এবার মাস্টার্স দিচ্ছেন? ঢাকায় আসছি 2006 সালে, আমি 2006-07 সেশন। আমার বাড়ি নড়াইল। তা আমার কাহিনীটা আপনার 1999 সালে আমাদের পারিবারিক ব্যাপারে ঘটনাটা ঘটে। মানে আপনার যে ঘটনাটা এসে নড়াইলে ঘটছে? হ্যাঁ, নড়াইলে লোহাগড়া থানা, আমাদের গ্রামের বাড়ি। মানে আমাদের পরিবার নিয়ে ঘটনাটা, মানে আপনার পরিবার রিলেটেড? হ্যাঁ, পরিবারটাই রিলেটেড এটা। আচ্ছা আচ্ছা। এটা মানে কত সাল? 1999 সাল হবে। 99 সালের? হ্যাঁ। তা কাহিনীটা কি, আমাদের বাড়িটা ছিল পুরনো বাড়ি, কিন্তু ওইখান থেকে আমাদের আলাদাভাবে চলে আসছি প্রায় আধা কিলো দূরে নতুন বাড়ি, ওখানে আপনার কোনো জনমানব নেই। মানে আমাদের বাড়িটাই ফার্স্ট। নতুন বাড়ির যেখানে আসছেন সেখানে জনমানব নেই, মানে আমাদের বাড়িটা মানে আশপাশ দিয়ে যে আগে গ্রামে যে বাড়ি থাকে সেটা নেই, মানে ওখানে চারপাশ দিয়ে পানি আছে। মানে আমরা ওইখানে একটা ছোট মোটো, মানে বলা যায় যে ওই এলাকাটাতে আপনারাই বসতি শুরু করছি। দুই ভাই আমরা, আর আমার মা আর বাবা 4 জন থাকি। তার নতুন বাড়ি করতে কি টিনের ঘর দিয়ে কোন রকম বাড়ি করছে। আমার বাবা রাত করেই বাড়ি আসে। আপনার বাবা কি করেন ওই সময়টা? উনি ব্যাংকে চাকরি করতো। আচ্ছা। উনি চলে গেছে, চাকরি করিনি, অল্প দিন করছে। রাত 12টার সময় আসছে, তা দরজা খুলতে বলছে মাকে। তা আমার মা দরজা খুলে দিয়ে, আবার মানে রাত 12টা বাজলে তো একটা ঘুম ঘুম ভাব থাকে গ্রামের বাড়িতে। তা যে আবার ঘুমায় পড়ছে। এখন বাবার হাতে লাইট আছে, মানে নতুন বাড়ি করছে, কারেন্ট নেই। তা আপনার লাইটটা মারছে, লাইটটা মারলে দেখে কি একটা সাপ আপনার ঘরের মেঝেতে, মানে আমাদের পিছনের বারান্দা আছে, সামনে বারান্দা আছে, কিন্তু আমাদের পিছনের বারান্দাটাই শুধু মাচা। তা আপনার লাইটটা মারলে একটা সাপ দেখছে, মাকে ডাকছে। মানে সাপের নাম শুনলে বলে সাপ থাকে না, এটার জন্য আমার আব্বা সাপ বলিনি, কাছে এই তুমি ওঠো তো, ওদের নিয়ে বাইরে যাও। আমাদের গ্রামে এমন কিছু প্রচলিত আছে, অনেকে রাতের বেলা সাপ শব্দটা উচ্চারণ করে না, চুন, হ্যাঁ বলে কি না না, ওই সাপ দেখলে আপনার বলে কি লাঠিটা নিয়ে এইটাই বলে যা, কিন্তু সাপের নামটা বলে না। তা আমার মা বাইরে আসছে, তা আব্বা ওই আছে আপনার গ্রামে কোচ জাতীয় ওই আপনার সাপটা মারার জন্য। তা সাপটা দেখে মানে আপনার পিছনের দিকে চলে গেছে, লাইটটা মারলে পিছনে যায় আপনার ওই মাচা ইট দেখ করে উঁচু করে দেয়া আছে। আচ্ছা। তা আপনার ওই মাচা সাপটা ওইখানে যে শুয়ে আছে, তা সাপটা আপনার এমন যেত কালো, একবারে কালো মিশমিশে, কিন্তু অনেক বড় না সাপ, লেজ নেই সাপে। তা সাপটা দেখে তা ওইটাতে কোপ দিচ্ছে, কোপ দিলে আপনার সাপটা গাচ্ছে। তারপর আমার মাকে বলতেছে কি তুমি লাইটটা মারো, মানে সাপটা নিয়ে আসো। তা লাইটটা মেরে মারছে, কিন্তু দেখতেছে সাপটা আসছে, ওইখানতে আপনার নিয়ে আসতে গেছে, সাপটা নেই।
পরে বলে কি হলো, পরে আপনার আবার লাইট মেরে দেখি কি অন্য একটা প্লারে গুলা গেছে সাপটা। তখন আপনার যে আবার ওইটাকে করছে 2-3 বার এভাবেই করার পর সাপটা আপনার কোনো মানে যে ব্যথা পাইছে এরকম কোনো প্রতিক্রিয়া নেই। তখন আমার কোন ওই মাকে বলছে তুমি লাইটটা মেরে দেখো, সাপটা দেখে রাখো, আমি কাউকে ডাইকে নিয়ে আসি। তা আমার পাশে আমার ফুপু বাড়ি, ফুপুতো ভাই আছে, ওরা 2 জন আসছে, আইসে আপনার ওইটা ওরা এসে দেখছে, মানে এমন জায়গায় করছে ওইটা টেনে আনাও যাবে না, মানে আবার ওখানে যেতেও পারতেছে না। তখন আপনার কি করবে, ওইটা পিছনে যে একটা বেড়া ছিল বাঁশের বেড়া, ওই বেড়াটা কেটে ফেলছে। কেটে ফেললে ওই সাপটা কোপ দিয়ে করছে, যাই দেখি সে কাছে যায় দেখি কি সাপটা নেই। এখন রাত তো অনেক, ওখানে তো আপনার লাইট সবার কাছে সুতরাং নেই, 2টো লাইট, বলো কি এভাবে তো হবে না, অদৃশ্য হয়ে গেছে। মানে স্বাভাবিক একটা সাপ মারতে গেলে আপনার কোবাইলে মারা পড়বে, কিন্তু জিনিসটা 3-4 বার অদৃশ্য হয়ে যাওয়ার পর মানে আব্বার মাথায় যেমন কেমন যেন কাজ করলো, বললো কি এখন থাক। আমরা সকালবেলা দেখি তা ওই সময় জাল ছিল, জালটাতে আপনার 4 কোণা, যে আমার পাশে ওকে ফুফুতো ভাইকে জাল আছে, ওরা মাছ মারে অনেক জালি, তা একটা ঘরের 4 কোণা ঘিরে দিয়েছে পুরা। আর কিছু ছাই আছে, ছাইটা আপনার চারপাশে দিয়ে রাখছে, মানে সাপটা চলে গেলে দাগ হবে, দাগ হবে, বুঝতে হবে কি সাপটা চলে গেছে, আমরা মুক্ত, মানে একটু নিশ্চিন্ত থাকা যায়, মানে কেননা মধ্যে একটা সাপ আছে, এটা কেমন বসবাস করতে গেলে বাচ্চা কাছে নিয়ে ঝামেলার বিষয় হবে। সকালবেলা উঠছে সবাই, অনেক রাখছে, পুরো ঘরের বেড়াটা সব কেটে ফেলছে, ওই মাছা ছিল, ধান টান ছিল, সব বের করে ফেলছে। এখন কাছে সাপটা তো যায়নি, পরে বলো কি এখন তো ওই বসবাস করা যাবে না, কেননা সাপটাকে আঘাত করা হয়েছে, যে কোনো সমস্যা হতে পারে। তা আমরা করি ওই ঘরটা পুরো কোবাবে, মানে খুঁজে ফেলবে, দেখবে ভিতরে আছে নাকি। তা অনেক ইঁদুর থাকে, ওই গাড়ি থাকে। কি ধরনের সাপ দেখেছে, মানে বিষাক্ত সাপ বা এই ধরনের? হ্যাঁ, গক্ষ সাপ যেটা বলে, ওই সাপটাই দেখছে, কিন্তু সাপটা অনেক বড় না। তখন সব খুঁজে দিয়েছে, তাই একটা নিয়ে আসছে আপনার ওই তুলোরাশি আছে। তুলোরাশি বলতে কি হাত চালান দিলে বলতে পারবে কি সাপটা ঘরের কোথায় আছে, মাটির তলে থাকলেও। তো চালান দিয়ে দেখে কি সাপটা একটা কোনায় গেছে, তা খুঁজতে খুঁজতে একবারে শেষ সীমানা পর্যন্ত গেছে, কিন্তু আপনার সাপটাকে আর পাইনি। পরে অতটুকু কাছে সবাই মনে করছে কি এখানে সাপটা আছে, কেননা ওই হাত যে ওইখানে দাঁড়াচ্ছে, তো ওইখানে যে আপনার খুঁজছে একটা ইঁদুর পাইছে। পরে বলে কি সাপ নেই, তা আমার বাবা বলতেছে কি এই ঘরে আর বসবাস করা যাবে না, কেন এইরকম হয়েছে। তা ঘরটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে আমাদের তখন থেকে একটা ইটের ঘর উঠাইছে, মানে পাশে একটা ঘর ছিল, ওই ঘরে যাই থাকে, কিন্তু এই ঘরে আমরা থাকি না। তাই আপনার ঘরটা দিচ্ছে 1 বছর হয়ে গেছে, 1 বছরের ভিতরে সাপটা আপনাদের দেখা যায়নি। তা আমার মা বাথরুম তো পিছনে ছিল, আমাদের ঘরের পিছনে, তা একদিন বাথরুমে গেছে, রাত প্রায় 9টা-10টা, হারিকেন নিয়ে গেছে, কারণ নেই। তা যাই দেখি সাপটা বাথরুমের উপরে শুয়ে আছে, সেম সাপটা বাথরুমের ওখানে দেখি, দেখে মা আবার চিৎকার করে বাসায় চলে আসছে। তা মা বলে কি বাড়ি এসে বলছে কি তুমি তাড়াতাড়ি আসো। তা আব্বা কাছে যাই দেখি কি আপনার ওই যে আমাদের ওয়াল করে ঘর দিছে, তার ডোয়া পাকা উপরেই, তাই সাপটা উপরে উঠতেছে, ডোয়া উপরের দিকে যাচ্ছে। ইচ্ছা করলে সাপটা চলে যেতে পারতো অন্য কোথাও, মানে পাশে আবার আমাদের একটু কলা গাছ, বাগান টাগান, চলে যেতে পারতো। সাপটা ওই ঘর বেয়ে উঠতেছে, মানে কি সাপটা বেশি স্পিড না, মানে অনেক ধীরে ধীরে। তা ওই আমার ওই ফুফুতো ভাইকে আবার ডাকছে, তা ওরা ওইটাই মানে 10-12 জন আসছে। তা ওই যে পাটখড়ি আছে, আগুন ধরায় করছে, মানে আলোকিত করছে, করে ওই সাপটাকে আপনার মারছে লাঠি দিয়ে, অনেক জোরে বাড়ি দিচ্ছে। তো ওইখানে কাঁঠালি পাতা ছিল, ওই সাপটা বাড়ি দিলে উল্টে যায় কাঁঠালি পাতার ভিতরে পড়ছে। তখন ভাবছে কি সাপটা তো মারাই পড়বে, ওর ভিতরেই আছে। ওইখানে যে সবকিছু পরিষ্কার করছে, সাপটা নেই। পরে আপনার সাপটা এভাবে ওই দিন উদাও, মানে এত খোঁজাখুঁজি করছে, পাটখড়ি ওইখানে ছিল বা ওই কলা গাছটা দিয়ে এত খোঁজাখুঁজি করছে কাঁঠালি পাতার ভিতরে সাপটা। এমনকি যখন মারার পর কি সাপটা মানে শর্টকাট করে যেভাবে ওইভাবে করে সাপটা ওদিকে গড় দিয়ে পড়ছে, মানে যাতে করে সাপটা মানে কি ব্যথা পাইছে এন্ড মারা পড়বে, কিন্তু জিনিসটা আর খুঁজে পাইনি। পরে এভাবে চলে গেছে, আমার মাকে স্বপ্নে দেখাচ্ছে, মানে এই ঘটনার পরে মাকে কাছে কি আমি তোদের ভালোর জন্য আসছিলাম, কিন্তু তোরা আমাকে আর মারিস না। এখন সাপ জিনিসটা তো কেউ গ্রামে দেখলেই মারবে, এটা অটোমেটিক নিয়ম হয়ে গেছে। এখন জিনিসটা কি এর প্রায় 2-3 মাস পর আবার সাপটা আমাদের ওই সেম বাথরুমের পর আবার মা দেখছে, মা দেখে আবার ডাক দিচ্ছে, ডাক দিলে এবার আব্বার কাউকে ডাকাডাকি করিনি, তা আব্বা বলছে তুই লাইট মেরে রাখ। সাপটা দেখছে, তা আব্বা কোপ দিচ্ছে, কোপ দিলে সাপটা অটোমেটিক গাছে। আব্বা বলছে তুই এটা নিজের চোখে দেখা? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। আব্বা বলছে কি তুই যে কোষে যে থাকে বাঁশের লাঠি মতো থাকে, মানে সামনে আমার ওইটা থাকে, তা আব্বা কাছে তুই মানে ওখানে একটা পাতা ছিল কাঁঠালি পাতা, তা আব্বা কাছে তুই ঠাসে ধর, আমি ওই করি, ওই যে পাতাটা সরাই, তারপর মারি, বাড়ি দিই সাপটা। তা আমি এরকম ধরছি, ধরলে তো শব্দ মানে নড়বে, সাপটা নড়বে না, ব্যথা পাইলে এরকম নড়তেছে, কিন্তু আমি নিজে ধরছি, ধরে রাখছে। আব্বা ওইটা দেখতেছে যে মানে কেরাল জাতীয় মানে কুটা জাতীয় আছে, ওইটা সরাই দেখতেছে, কিন্তু ওটা সরাই দেখতে নাই সাপটা অটোমেটিক। অথচ আপনি টের পাচ্ছেন যে ওটা মানে আপনি নড়াচড়া আছে। নদীতে একটা মাছ মারতে গেলে ওই কোষ দিয়ে, মানে অনেক সময় তুই যখন দিয়ে মাছ মারা হয়, যদি এর মধ্যে কিছু বেঁধে যায় বোঝা যায় কিছু একটা ভাইব্রেশন একটা আসেই, অবশ্যই আসে, কারণ আমি তো বুঝতেছি কি এরকম নড়তেছে,
করতেছে, মানে ভেঙে ফেলাচ্ছে, এরম নড়াচড়া করতেছে। তখন মানে ওই মাকে স্বপ্নে দেখলো তুই আর মারিস না। তারপর আমার মাকে ওই স্বপ্নের ভিতরে অনেক সময় বোবা আছে না ধরে, তখন ওরই পরে থেকে আর বেশি বেশি করে হয়েছে, আমার মাকে অজ্ঞান হয়ে থাকে। ওইটা ধরলে ওই আপনার মা বলে কি কিরম যেন কিসের জন্য এসে যে এসরে ধরছে, কিন্তু কিছুই নেই, কিন্তু মার দাগ থাকে গলায় টলায়, আপনার এসরলে যে একটা রক্তের মতো দাগের খামচি দেওয়ার হ্যাঁ, এইসব দাগ মানে গলায় আপনার হাতে এগুলো হয়ে যায়, জোরে চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমাট হয়ে যায়। হ্যাঁ, মা বলে কি আমার দম একটু মানে বোবাই ধরলে একদম ডাকতে হয়। তা আমার বাবা ধরেন ঘুমাই গেছে, আমরা পাশের মধ্যে মারা মা মা করে ডাকলে মা চলে যায়, যা বলে কি আমারে আইসে কে যেন গলা চিপে ধরছে ই করছে। তখন আমরা কাছে যাই দেখি কি সত্যি সত্যি মারে এই জায়গায় স্ট্রইছে, এই জায়গায় স্ট্রইছে, মানে একটা রক্তাক্ত ভাব হয়ে গেছে। তো তারপর আমাদের পরপর 3টা গরু মারা গেছে 1 মাসে। আমাদের বড় গরু ছিল, তা আপনার ক্ষতি করার জন্য আসেনি, কিন্তু ওই যে মারছে ব্যথা দিচ্ছে, আপনি দেখা যাচ্ছে কি আমার শুধু শুধু তারা ব্যথা দিলে। তারপর আমার ছোট ভাই তখন আমার থেকে 2 বছরের ছোট হবে, ও জীবনে গেছে মামা বাড়ি। তা ওনাদের বাসাটা একটা বাগানের ভিতরে, মানে অনেক বড় বাগান। তা আমার ছোট ভাইটা আমি আর মা 3 জনে গেছি। রাত্রিবেলা মামাদের বাসায় ওরা অনেক কিছু রান্না করছে, ইলিশ মাছ ভুনা করছে, মাংস টাংস দিয়ে অনেক কিছু রান্না করছে। তা ওই ছোট ভাইটা ওদের বাথরুমটা একবারে গ্রামে তো অনেক ভিতরে, তা আপনার বাগানের ভিতরে গেলে ও বলছে রাত্রিবেলা আমি বাথরুমে যাব। তা আমার মা বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। তা ও গেলে বাথরুমের থেকে আইসে বলে কি বাথরুমে গেছি, আমার কাছে নাকের কে যেন একটা আগুনের মতন ধরছে, মানে নাকের সামনে ধরছে। তা মা অতটা গুরুত্ব করিনি, তখন আইসে ওই ভুনা মাছ ইলিশ মাছ এসব খাইছে। তা ও যে ভাত খায় যতগুলা অবস্থ ভাবে ভাত খাইছে, অনেক স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি। তারপর আমার মা গুরুত্ব করিনি। পরে বাড়িতে আসলে মানে নাকে কথা বলতেছে, কথাটা যে স্পষ্ট বলবে নাকে কথা বলতেছে। এখন ও হঠাৎ করে কান্দে উঠে, মানে চিৎকার করে কান্দে উঠে বলতেছে কি কিরা যেন ওই যে দাঁড়ায় রয়েছে ঘুমের মধ্যে না বাস্তবে বলতে বসে আছে, হঠাৎ করে চিৎকার করে বলতেছে কি কান্দে উঠে বলে মা মা কে যেন আসছে আমার সামনে। মানে ভয়। রক্তচোষা বাদুড়ের কথা আমরা শুনেছি, রক্তচোষা প্রাণী জোকের কথা আমরা শুনেছি, কিন্তু রক্তচোষা অজানা অতি ভৌতিক অতি প্রাকৃত কোন একটা প্রাণীর কথা আমরা শুনব, সেটা কতটুকু বিশ্বাসযোগ্য? কিন্তু যে বন্ধুটি এখন তার মাকে নিয়ে যে ঘটনাগুলো এখানে বলছে, তার কথার মধ্যে যে দৃঢ়তা, যে প্রত্যয়, সেটা খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন যে মিথ্যা কথা কিন্তু এতটা ডিকশন নিয়ে বলা যায় না। এই ঘটনার সত্যতা প্রমাণ করবার জন্য আমরা তার মার সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং অদ্ভুত বিষয় হলো তার মা তখন সুস্থ ছিলেন না। আমরা পরবর্তীতে বেশ কয়েকবার যোগাযোগ করি। তার মা যখন সুস্থ ছিলেন তখন তিনি কিছু হলেও আমাদেরকে বিষয়টি টাচ দেবার চেষ্টা করেছেন, এবং আমরা যেটা পেয়েছি তার সন্তানের কথা তার মার কথার মধ্যে ব্যাপক রকমের সামঞ্জস্য। যে ঘটনাগুলো তাদের জীবনে ঘটে গেছে সেটাকে যদি আপনি একটু অন্যভাবে উপলব্ধি করেন, তাকে আপনার অন্তরে ভয় জাগায় না? আমরা উপলব্ধির জায়গাটি সম্পূর্ণরূপে আপনাদের উপর ছেড়ে দিতে চাই। আমরা বারবারই বলছি এই ঘটনাগুলোকে বিশ্বাস করতে হবে, কিংবা এগুলোকে বিশ্বাস করে আপনাদের প্রাত্যহিক জীবনে সেটার চর্চা করতে হবে, সেটাকে মেনে চলতে হবে, সেটি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। এই অনুষ্ঠানটি যারা শুধুমাত্র ভয় পেতে ভালোবাসেন তাদের জন্য, যারা ভয়ের অনুভূতির মধ্যে থেকে নিজেদেরকে একটু ভিন্নভাবে আবিষ্কার করতে চান তাদের জন্য। আমরা 4 মিনিটের একটা বিরতি নিতে চাই, এবং 4 মিনিট পরে আমরা আবারও ফিরব সুমন এবং রেহানের কাছে। আর এই মুহূর্তে আপনাদের সবাইকে চলে আসতে বলছি, আপনারা ডরের মেম্বার হয়ে যেতে পারেন। একই সাথে এবিসি রেডিওর আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আরো একবার বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ডর। This track was downloaded from FusionBD.com. আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে সুমন এবং রেহান, রয়েছে আমাদের আরেক বন্ধু লোবান, এবং একই সাথে ডরে
যোগ দিয়েছে এই সপ্তাহে বেশ কজন বন্ধু তাদের জীবনে ঘটে যাওয়া অতি প্রাকৃতিক ঘটনাগুলো বলছে বিরিশির সোমেশ্বরী নদীর ঘন জঙ্গলের কোন একটি হন্টেড প্লেস থেকে। এই হন্টেড প্লেসের জায়গাটির নাম আমরা আপনাদের সামনে এক্সপ্লোর করিনি এই অর্থে যে কারণ ওই জায়গাটিকে নিয়ে কোন একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হোক আপনাদের মধ্যে, সেটা আমরা চাইনি। এবারের যে ঘটনাটির মুখোমুখি আমরা হতে যাচ্ছি তার কিছুটা হলেও আমি জানি। আমার জীবনের খুব ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। খুব ছোটবেলায় গ্রাম্য মেলাতে পাতা খেলা নামে একটা খেলা আছে। মাঠের চার কোনায় 4 জন জাদুটোনাবিদ বসেন এবং কবিরাজ টাইপের তারা। মাঠের মাঝখানে থাকেন তুলারাশির বেশ কয়েকজন মানুষ, যারা জাদুকর 4 জন চারদিকে বসেন। তারা তাদের শক্তি প্রমাণের জন্য এই তুলারাশির যারা মাঝখানে রয়েছেন তাদেরকে মোহাবিষ্ট করেন। যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ তার দিকে টেনে নিতে পারবে সেই হবে সবচাইতে পাওয়ারফুল জাদুকর। এই খেলাটি প্রতি বছর আমাদের ওই এলাকাতে অনুষ্ঠিত হতো। এই বয়সে দেখলে ওগুলোর মধ্যে হয়তো কোন একটা যুক্তি খুঁজে পেতাম, কিন্তু ওই সময়ে দেখা কিভাবে যে টানা হ্যাচড়া হচ্ছিল, একটা মানুষ ছেঁচড়ে নিজের নাক মুখ সবকিছু ছিলে একজনের দিকে দৌড়াচ্ছে, একটু পরে আরেকজন তাকে টানছে, একটু পরে নাক দিয়ে ব্লাড বের হওয়া শুরু হলো। এই দৃশ্যগুলো আমার চোখে এখনো ভাসে। আমার চোখে সেই ছোটবেলায় দেখা সেই দৃশ্যগুলো, এগুলো কোনো যুক্তি খোঁজে না, শুধুমাত্র ভয় ছাড়া। প্রিয় শ্রোতা, আমরা আবারও সেই ভয়ের কাছাকাছি ফিরব, কারণ ডর মানেই ভয়। আমরা ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। কই কেউ না তো, ও যে জড়াই ধরে কান্দে, তারপর কাকে জড়াই ধরে কান্দে? এই মাকে বা আমাকে। আচ্ছা, আমার সামনে যাকে বা জড়াই ধরে কান্দে। এখন ওইভাবে করতে করতে আপনার ও কি করে, গাছ, ও কোন গাছে উঠতে পারে না, ও গাছের সাইডে উঠে যাচ্ছে অটোমেটিক, সাঁতরাতে পারে না, ও পুকুরের মাঝখানে সাঁতরে চলে যাচ্ছে, মানে হঠাৎ করে পারে না, হঠাৎ চলে যাচ্ছে, তাকে দেয় ধরে নিয়ে আসতেছে। মানে কত তার তখন তার বয়স ধরেন 8-9 বছর বয়স হবে। আপনার ওই সামসেট আছে আমাদের যে ঘরের সামসেটের পর উঠে বসে থাকতেছে, মানে এভাবে আমাকে ধরে মারতেছে, আমার মাকে ধরে মারতেছে, খালি আব্বাকে ভয় পায়। তা ও বলে কি গরুর গোশ খাবো, মানে ও গরুর গোশ আর মিষ্টিটা পছন্দ করে। পাশের থেকে সবাই বলে কি গরুর গোশ নিয়ে তোরা ভুল কাজ করছিস, ওর এই প্রবলেম, তোরা গরুর গোশ আনছিস কেন। ওইটা আসলে আমরা কিন্তু এই গরুর গোশের একটা জাহিদ ভাই এবং আলী ভাইয়ের কথা, তো এই ধরনের কিছু একটা আলী ভাইয়ের কথা পেয়েছি। এই একদিনই আনছে গরু গোশ, ওর জন্য ওই গরু গোশ আর আনে না। তা সবাই কছে কি এর ঘাড়ে কোনো জেন টেন আসছে, ভালো কবিরাজ টবিরাজ দেখা। তা আমার আব্বা যেখানে যা বলছে, আপনার যত ফকির বাড়ি আছে বা ই আছে সব জায়গায় গেছে, যা পরও আপনার ওইটা যায় না। তা আমার ডাক্তার দেখানোর চেষ্টা, সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ আপনার যশোর নিয়ে গেছে মানসিক ডাক্তারের কাছে, পরীক্ষা টরীক্ষা করে দেখছে নাকে কি হয়েছে, নাকে মানে এক্সরে করে দেখছে নাক ভাঙ্গে টেকে কেউ আঘাত করছে নাকি, নাকে কথা বলে, নাকে কি হয়েছে, বলে কিছুই হয়নি। তো ওষুধ দিয়ে আপনার 1 সপ্তাহ দেখি কিছুই কমে না, ওর সবকিছু অ্যাবনরমাল। আর ওকে আপনার এমন জিনিসটা কি 2 জনে ধরে রাখতে পারতাম না। ওকে ওই হলুদ পোড়া দিচ্ছে নাকে হলুদ পোড়া দিলে বলে কি আমার এগুলো দিচ্ছিস কেন, আমার সমস্যা হচ্ছে। তারপরে জোর করে দেয়, তারপর আপনার 3 দিন ভালো আছে, 3 দিন ভালো থাকার পর আপনার আবার এই প্রবলেম শুরু হয় ওর। পরে শেষ পর্যন্ত কি হয়েছে আপনার এইভাবে প্রায় 2 বছর আমাদের কেটে গেছে। তারপর একটা হুজুরের খোঁজ পেলাম, ওনাকে আনা হয়েছে, আনার পর 6 মাস ভালো ছিল। সে কি করছিল হুজুরটা? উনি আইসে বলে কি বাড়ি বন্ধ দিচ্ছে, আপনার 4 কোণা 4টে বাড়ি, যে বাঁশেরই আছে না, ওইটা 4 কোণা বাড়ি বন্ধ দিল। তারপর ওকে তাবিজ দিল, এগুলো যেন কখনো খোলে না, খুললে আবার প্রবলেম হইতে পারে। 6 মাস পর ওর তাবিজ একটা খুলে গেছে, হাতের থেকে পড়ে গেলে ও আর বলিনি যে মাছ তাবিজটা খুলে গেছে। পরে আবার সেই প্রবলেম শুরু হয়ে গেছে। প্রবলেম শুরু হলো, ওই হুজুরকে আবার গেছে, আমার যেতে হবে না, আমি তাবিজটা দিচ্ছি, এটা আবার নিয়ে দাও, ঠিক হবে। তো ওইটা দিলে ততটা আর ই হলো না, মানে আবার ওই প্রবলেমটা থেকে গেল। পরে ঢাকা থেকে একটা ফকির আমাদের এখানে আত্মীয় বাড়ি গেছে, সে ফকির একটা তাবিজ দিছে, বলছে টাকা পয়সা লাগবে না, তাইতে সমস্যা সমাধান হবে। তো সেভাবে এখন কি মোটামুটি ভালো। আচ্ছা, পরে জানতে পারলাম যে একটা হুজুর আমাদের বলছে এটা একটা জিন। মানে কোনটা? ওই যে আপনি যে সাপের যে ঘটনাটা বলছিলেন, সাপটা একটা জিন, যে সাপটাকে আপনারা মারার চেষ্টা করছে, ওটা হলো আপনার একটা জিন, মানে ওটা মাটিতে থাকে, মানে জিন 2 প্রকার, একটা মাটি জিন থাকে, ওই জিনটা। ওটা পরে জানা গেছে ওটা তোদের ভালোর জন্য আসছিল, কোনো ক্ষতি করার জন্য আসছিল না, কিন্তু পরে তোরা যে ওকে মারছিস এটার জন্য পরে তোদের এই সমস্যাগুলো হয়েছে। এরপর কি আপনাদের ফ্যামিলিতে আর কিছু ঘটেছে? আপনার আমার মানে চাচির ঘটনা এটা চাচির, মানে আপনার পুরো পরিবারের মধ্যেই একটা, হ্যাঁ মানে আমার বাপ চাচারা 2 ভাই, মানে ওরা বিয়ে করছে বা 2 বোনকে, খালাকে বিয়ে করছে। ওকে, ওই সাপটা মারার পর থেকে মোটামুটি পুরো পরিবারের মধ্যেই কিছু একটা মানে পরিবর্তন দেখা গেছে। আমার একটা চাচাতো ভাই ছোট, ওর বয়স বলতে কি আপনার 7 মাস হবে মারা গেছে। তা
তা মারা গেলে আমার চাচি তো খুব কান্নাকাটি করে, না শেরেকুল নাম রাখছিল বুঝছেন। চাচিকে স্বপ্নে দেখাতো কি কিভাবে মারা গেছে, আপনার 7 মাসে এমনিতে মারা গেছে। ও স্বপ্নে দেখাতো কি হুজুর টাইপ, মানে চাচি ওই করছে টুপি পরে সাদা কাপড় মানে পায়জামা পাঞ্জাবি পরে ওই স্বপ্নে দেখাতো চাচি। ওই বাচ্চাটা বলে মা করে এসে তার পাশে এসে বসে থাকতো, ওর মার পাশে এসে বসে থাকতো। তা বলে কি মা আমি তোকে কিছু দেবো। বলে কি দিবি বাবা। তা বলে কি তুই লেবু গাছ ছিল আমাদের ওইখানে একটা লেবু গাছ ছিল, ওই লেবু গাছের কাছে তুই যাই দেখবি কি 200 টাকা পাবি, তাই এই টাকাতে তুই মসজিদে আগরবাতি গোলাপ জল এগুলো কিনে দিবি এই টাকা দিয়ে। রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে যে সকালবেলা যাই দেখে কি সত্যি 200 টাকা পাইছে। পরে ওইটা দিয়ে আপনার ওই আগরবাতি সব কিনে দিচ্ছে মসজিদে। পরে আবার স্বপ্ন দেখাইছে কি মা তুই মানে আমাদের পাশে ওই জায়গায় খুঁড়বি হাড়ি পাবি, ওইটা তোর কোনো সমস্যা থাকবে না। চাচি বলতেছে কি বাবা পরের জায়গা খুঁজলে মানে কিছু মনে করতে পারে মানুষ। বলে কি তাহলে মা তুমি এক কাজ করবে, আমাদের যে পুকুর আছে ওই পুকুরে যা তুমি ডুব দিবা, এক ডুব দিবা, ডুব দিলে তুমি পাবা একটা হাড়ি, ওইটা তবে তুমি কোনো আপনজন নিয়ে যাবা, মানে পরের কাউকে নিয়ে যাবা না। আপন বলতে তো আমার চাচাই, মানে হাড়িটা তুলতে যখন যাবে কোনো আপনজনকে নিয়ে যাবে। টাইম দিছে অনেক রাত্রে যাবা, 3 কান দিয়ে যাবে না, 2 জনের ভিতর এগুলো রাখতে হবে। চাচাকে বলছে কথাটা, আমি আর তুমি যাবো। তা চাচি পুকুরে যায় আপনার, উনি নামছে, নামে ডুব দিতে বলছে একটা। তা সত্যি মানে সাহস করে গেছে, মানে অনেক পাবে হাড়িতে কিছু না অবশ্যই পাবে। তাদের ডুব দিলে সত্যি সত্যি হাড়িটা পাইছে। তা হাড়িটা আপনার টেনে নিয়ে আসতেছে। তা আমার চাচা হাড়ি কান নিয়ে দাঁড়ায় আছে। হাড়িটা তো অনেক বড় একটা হাড়ি। পারে আপনার চাচা হারিকেন নিয়ে দাঁড়ায় আছে, হারিকেন নিয়ে পারে মানে আপনজন নিয়ে যাবা। তা ওই চাচি ওটা ধরে নিয়ে আসছে, পানির ভিতরে হালকাই থাকে, কুলের দিকে এসে বলছে তুমি ধরো। চাচা ভাবছে কি উনি কানে কম শোনে, ভাবছে কি আব্বাকে ডেকে আনতে বলছে, মানে আমার দাদাকে। সে দৌড় দিয়ে যায় দাদাকে যে কথাটা বলছে। দাদা চলে আসছে, আসার পর ওনার হাতের থেকে হাড়িটা ছুটে গেছে, 3 কান হয়ে গেছে, হাড়িটা ছুটে গেছে। তখন ওই দাদা এসে বলে কই, কাছে এই তো পাইছে। আমার চাচি তো একবার পুকুর ঘুরে খুঁজে বেড়াচ্ছে ওইটা, আবার মানে পাগলের মতন, মানে জিনিসটা পাওয়া জিনিস চলে গেছে। এখান থেকে আমার চাচিটা আপনার ভালো হয়ে গেছে। এখনো মানে এই জিনিসটা কি ভালো হয়নি একবার পুরো, এখনো পাগল আছে ওইটা যাওয়ার পরের থেকে। স্বপ্নে একবার দেখাইছিল, বলে কি মা তোরে দিছিলাম তুই রাখতে পারিসনি, এই দেখায়। আর পরে এই পর্যন্ত স্বপ্ন দেখে না। আপনার চাচি এখনো অ্যাবনর্মাল আছে? অ্যাবনর্মাল মানে পুরো অ্যাবনর্মাল না, মানে কি ওই পাগলের মতন কি বলে এটাই না, মাঝে মাঝে কথাবার্তার লজিক থাকে না, মানে কি আপনার ওইটাই মানে ওইটা যাওয়ার পরে থেকে একবারই হয়ে গেছে। তা এর ভিতরে আমি আমার নিজের সঙ্গে একটা ঘটনা ঘটছে। আমাদের এই গ্রাম থেকে আপনার 1 কিলো হবে না, মানে পাশাপাশি গ্রামে। আচ্ছা। তাও পূজা দেখতে প্রায় 3-4 জনে গেছি রাত্রেবেলা। তা আমরা ওই আপনার পূজা মণ্ডপ তো অনেকগুলো থাকে, তা আমরা ওই এক পূজায় যাই যে আপনার 20 মিনিট 30 মিনিট আমরা করছি। আমাদের পাশে যেটা আছে ওইখান থেকে আমরা হেঁটে চলে যেতে পারবো, আমাদের তো ওই রাত্রেবেলা ভ্যান পাবো না বা গাড়ি পাবো না যাওয়ার জন্য। পাশে মানে কাছে যে পূজার মণ্ডপটা আছে ওইটাই যে আমরা পূজা দেখবো। এটা কি আপনাদের নড়াইলে? হ্যাঁ, এটা আমাদের নড়াইল, মানে আমাদের গ্রামটা হলো ধোপাদা, এটা হলো আপনার বিনোদনগর, মানে গ্রামের নাম চোরখালী। মণ্ডপটা স্কুল আছে ওই মাঠে, হচ্ছে আপনার অনেক মানুষ। তা মাইক আপনার সাউন্ড বক্স চালাইলে আমার একটা ফোন আসছে কল। তা আমার সাথে 2-3 জন আছে, তোরা বস, তোরা এখানে থাক, আমি আসতেছি। পাশেই গ্রাম, আমার ভালো লাগতেছে না, ওকে যাইতে বলছে। ওরা বলছে আমরা লাস্ট পর্যন্ত দেখবো পূজা, লাস্ট পর্যন্ত দেখে ওই ভোর বেলায় আমরা যাবো আজানের সময়। আর আমার ফোন আসছে, আমি ফোন করতে করতে আমি চলে যাই। পূজা মণ্ডপ থেকে নিলিবিলি জায়গা যেতে গেলে আপনার আধা কিলো দূর যেতে হবে, কেননা সাউন্ডটা ক্লিয়ার শুনতে গেলে। তা আপনার আমি সাউন্ড ক্লিয়ারের জন্য আমি আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি, আমার বাড়িও কাছাকাছি যাচ্ছি এন্ড আমিও এগোচ্ছি। তা আমি আধা কিলো গেলে ওইখানে আপনার একটা জিনিসটা কি বলি, এখানে আপনার শ্মশান, মানে মানুষ পোড়ায়, পাশ দিয়ে নদী বয়ে গেছে, এন্ড শ্মশান ঘাটের উপারও মানুষ পোড়ায়, ইপারও মানুষ পোড়ায়, 2 সাইডে মানুষ হ্যাঁ পোড়ায়। কিন্তু ওই জায়গাটা পড়ছে কি যেখানে মণ্ডপ, ওইখান থেকে আপনার ধরেন আধা কিলোর ভিতরে কোনো বাড়ি ঘর নেই, 2 কোণা শুধু মানে বাঁশের ঝাড় আছে আর গাছপালা, মানে বাগান। ওখানে দিনে যেতে গেলে আপনার কেমন কেমন যেন একটা ভয় লাগবে। তা ওই মানুষ পোড়ায়। তা আমি করছি কি এখান থেকে যাবো, এখান থেকে আমার আগেও যেতে গেলে ভয় পাইছি, আমি ভয় করে। 1-1:30 বাজে, ওই সময় মানুষজন কেউ যা আশা করতেছে না, যারা পূজা দেখতেছে তারা দেখতেছে। তা আমি যাই, ফোনটা আসছে, আমার কলটা আমি রিসিভ করছি। আপনার ওই যে নদীর কূলে তো পুরাই ওই রাস্তার পর ওইখানে আপনার এমন একটা মোড়, ওইখানে আপনার আগে মোটরসাইকেল নিয়ে কেউ যাচ্ছে, আপনার ডাইরেক্ট চলে গেছে, মোড়টা ঘুরতে পারে না, আপনার একবার নদীর ভিতর চলে গেছে চালায়। নসিমুন আছে যে পাট বুঝাই দিয়ে যে আসছে, একবার ডাইরেক্ট চলে গেছে। মানে এই মোড়টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। মানে ওইখানে একটা হয়েছিল, গরুর ব্যবসা ছিল, আপনার ওই গরু কিনে নিয়ে যাচ্ছিল, ওনাকে ওইখান থেকে মেরে ফেলা হয়, টাকাটুকু নিয়ে গরু টরু নিয়ে ওনাকে ওইখানে মেরে ফেলে। আর ওইখানে আপনার বাগান, ওইখানে আপনার মানুষজন, মানে ওই রোডটা এমন রোড দিনে যায় বসে না, আর আপনার ওই মানুষটা ওইখানে মেরে ফেলে, মানে যাতে করে আশপাশে কেউ না আসতে পারে। ওইখান থেকে মানে একটা ভয় সবাই কাজ থেকে, মানে যেই জায়গা ওটা আবার যে মানুষ পুরায় 2 কোণা, কি বলবো, ওইখানে মোটরসাইকেল নিয়ে আমি যাচ্ছি, আমার মনে হয় পিছনে কেউ যেন আছে বসে, মোটরসাইকেল পিছনে, কিন্তু আমি তাকাই না, মানে কি লুকিং গ্লাসের দিকে আমি ভয়তে তাকাই না, মানে মনে হয় আপনি একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে
পেছনে মানে কেউ বসে পিছনে আছে। যে একজন বসলে বোঝা যায় মানে হ্যাঁ। আমার পিছনে কেউ আছে। হ্যাঁ। তা ওইখানে আমি যাচ্ছি, আপনার ধরেন আমি ফোনে কথা বলছি কেবলমাত্র 2 মিনিট কথা বলছি, তা ওই আপনার অন্ধকার হলেও আপসা আপসা বোঝা যাচ্ছে কি জিনিসটা। আমার ফোন আছে, তা আমি সামনে ছোট বাচ্চা, তা আমি বলছি এদিকে এত এত মানে রাত্রেবেলা বাচ্চা আসবে কার? তা বাচ্চা ওইখানে তো নর্মাল কোনো মানুষই থাকার মানুষই নেই, মানে বাড়ি ঘরে নিয়ে তা বাচ্চা আসবে কোন যায়? আমি পরে বলছি কি পূজার বাচ্চা আছে নাকি? তা আমি বলছি, এতটুকু বাচ্চা এখানে ছাড়বে কিভাবে? মানে পূজার থেকে আসছে নাকি? একা তো আসার আর কথা না। বাচ্চাটা যে আপনার 5 বছর বাচ্চা সেটাও না, আপনার বাচ্চাটার বয়স হতে পারে আনুমানিক 2.5 বছর থেকে 3 বছর। মানে ছোট বাচ্চা, চোখ বড় বড়, মানে দাঁড়ায় আছে। আমি অতবম্ব হয়ে গেছি, আমি এখন যে আমি পিছনে আসবো আমার পায়ে একটি গেছে, আমি পিছনে যেতে পারি না এন্ড আমি সামনে যেতে পারি না। এখন আমি ফোনে যে কথা বলবো কথাটা আমার বন্ধ হয়ে গেছে, ও হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, আমি ফোন ওভাবে রেখে দিছি ধরে। ও আমাকে দেখাচ্ছে কি আমি বাড়ির দিক যাবো, ও মানে রাস্তাটা একটি ধরে রাখছে আমার, মানে আপনি যেই দিকে যাচ্ছেন ওই সামনে দাঁড়ায় আছে। এখন আমি এমন হয়ে গেছে যে পিছন দিক দৌড়ে আসতে গেলে অনেক দূর, সামনের দিকেও যেতে পারতেছে না, ওর জন্য আমার মানে ব্রেনে কাজ করতেছে না যে আমি কি করব। পরে দেখি কি একটা মোটরসাইকেল আসছে ওইখান দিয়ে, রাস্তার ওইখান দিয়ে একটা মোটরসাইকেল আসলে ওটা নেই। পরে আমি আস্তে আস্তে পিছন দিক চলে আসি, সে পূজা মণ্ডপের ওখানে আইসে ওদের আমি কথাটা বলিনি। পরে আমি বলছি তোরা বাড়ি যাবি? বলে কি দা যাবো। পরে আমি যাওয়ার সময় এই কাহিনীগুলো বলছি, আমি বাড়ি যে মাকে বললে মা বলছে কি সে রাত্রে আমার গোসল করাইছে, তারপর রাত্রে গোসল করাই, রাত্রে লোহা পড়া দিয়ে খায়টায়, তারপর আমাকে মানে মরা বাড়ি। ইনফ্যাক্ট অনেক জায়গায় আছে যে গোসল করার সাথে আবার ওই দায়ের আগাতে নিয়ে খাইয়ে দেয়। আর আমার মা স্বাভাবিক ওই যে মার কাছে কিছু একটা বস্তু আছে, ভয় পাইলে আমার মা বলে কি পড়ে মা ফু দেয়, ফু দিলে আমার ঠিক হয়ে যায়। তবে ভাই আমাদের বাড়ির সাথে যে মানে বাড়িটা তো নতুন বাড়ি ছিল, এখন ধরেন বাড়ি বয়স হয়ে গেছে আপনার 15 বছর হয়ে গেছে, কিন্তু ওইখানে একটা কালভার্ট পোল বোঝেন বসা যায় দুই পাশে, ওইটা নিয়ে আপনার জিনিসটা কি ওটা খুব ভয়ঙ্কর প্লেস, আমাদের বাড়ির সাথেই করলাম। হ্যাঁ এই পোলের আমি বলি পোলে আপনার কি আমার চাচাতো ভাই একটা মানে উনি পড়তো হলো আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আইএস সাবজেক্টে। তা উনি যখন ছোট ছিল উনি থাকতো হলো একটা ঘরে একা থাকতো, তা উনি রাতের বেলা ঘুমায় আছে, তা রাত আপনার 12টা 1টা বা 2টো বাজে উনাকে ফলের পরে এনে শোয়া রাখছে। কিভাবে আসছে উনি নিজেও জানেন না, উনি ওইখান থেকে এসে ফলের পাশে টান টানে শুয়ে রয়েছে, সকাল ভোর পর্যন্ত শুয়ে আছে। এখন ঘুমেতে উঠে দেখে আমি কোন জায়গায়, এই জায়গা ফলের পরে এনে শুয়ে রাখছে, সেই ফলের যে আপনার বসে না মানুষ ওরই পরে উনি শুয়ে আছে, উনি নিজেই জানে না। সকালবেলা ঘুম ভেঙে দেখে কি উনি ওই ব্রিজের ইসের পরে যে এখানে বসে ওই শুয়ে আছে, শুয়ে উনি যে ঘোর ওই দিক পড়লে পানির মধ্যে পড়ে যায়, এদিকে উনি করছে উনি দেখে উনি এই জায়গায় সে খালি গায়ে রয়েছে, লুঙ্গি পরা খালি পায় এই ফলটার পর। এখানে কিছু কিছু অবাস্তব জিনিস ঘটে, মানে আমি ওই ফলের কাছে যাইতে গেলে মানে আমাদের বাড়ি অন্য জায়গায় যাইতে গেলে ওই ফলের কাছে আসতে গেলে আমার কোনো এক পিছনে কেউ হাঁটছে। পোলের এই ঘটনা কি এখনো ঘটছে? হ্যাঁ এখন আপনি যাবেন গেলে মনে হয় আপনার গার ভিতরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করবে, এন্ড আসলে মনে হয় পিছনে কে যেন হাঁটছে, কিন্তু পিছনে তাকায় দেখে কিছু নেই। আর ওইখানে আপনি 12টার পর কেউ যাবেও না। দোস্ত মিশন ভাইদের এই পুলে একদিন রাতের বেলা যাইতেই হবে। মিশন ভাই নিয়ে যেতে পারবেন তো একদিন? অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। ওকে ঠিক আছে, একদিন তাহলে মিশন ভাইয়ের বাড়িতে আমাদের মিশন রইল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে জায়গার মধ্যে আছি এখানেও কিন্তু সাপ থাকার সম্ভাবনা আছে, সো সাবধান। দোস্ত মিশন ভাইয়ের গল্পে যা বুঝলাম সেটা হচ্ছে যে ঘটে অনেক কিছুই ঘটে এখন, যার কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমাদের সাথে সুফল ভাই আছে। আড্ডাটা যে শুরু করেছিলাম আমরা কিন্তু একটা ভুল করে ফেলেছি। কি? যেই মানুষটা চুপচাপ করে বসে আছে, সুফল ভাই তো অনেক চুপচাপ ছিল, সুফল ভাইয়ের পাশে কিন্তু আরেকজনও চুপচাপ করে বসেছিল, এতক্ষণ একটা কথা বলেনি। কেমন আছেন? ভালো। তপু ভাই কেমন, একটু ফার্স্ট অফ অল বলেন তো, মানে এতক্ষণ তো আপনি অনেক চুপচাপ ছিলেন, আপনার মানে সেই শুরু থেকে আমরা চেষ্টা করেছিলাম আপনাকে কথা বলানোর, আপনি বলেন না। তো এই জায়গার মধ্যে কি আপনি খুব বেশি ভয় পাচ্ছেন এই ধরনের কিছু? আসলে ওই দিনের পর থেকে আমার এই সব ঘটনা শুনলে আসলে গায়ের লোম আর কি শিউরে ওঠে। মানে সুফলের সাথে যে সুফলের সাথে যে ঘটনা, কারণ আমি আগে কখনো এই ঘটনাটা বুঝতে পারছি, সেই জন্য আপনি একটু বেশি এবং শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বসে থেকে আগে শুনলাম ঘটনাগুলো, বলি না এই জন্য যে শুনতেই ভালো লাগে। আচ্ছা তাহলে সুফল তোমার কাছে চলে আসি। পরিচয়টা একটু দিই। আমি মেহেদি জামান সুফল, আমার বগুড়া থেকে আমি মূলত মিরপুরে থাকি। আমার সঙ্গে রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেখানে আসার আগে সবচেয়ে ভালো হয় মনে হয় প্রথম যে ক্লাস 6-এ থাকতে যেটা ঘটেছে সেটা যদি আমি একটু শুরু করি। অবশ্যই। হ্যাঁ, তো শুধুমাত্র ক্লাস 6 এবং 7 আমি মাদ্রাসায় পড়েছি 2টা বছর। আচ্ছা। তো প্রাইমারি থেকে মাদ্রাসায় গিয়ে আরবি ধরতে আমার সমস্যা হচ্ছিল, এই কারণে আমি আরবি প্রাইভেট এক্সট্রা নিয়েছিলাম, সেটা ছিল আমার আসরের নামাজের পর। তো মাদ্রাসার থেকে প্রায় 1 কিলো দূরে হুজুরের কাছে আমি পড়তে যেতাম। সেখান থেকে একদিন আসতে একটু দেরি হয়ে যায়, মাগরিবের নামাজের
পরপর তো মাগরিবের নামাজটা আমি বাইরেই পড়ে আসি। আচ্ছা, বাইরে পড়ে আমি জাস্ট মাদ্রাসায় ঢুকি। গেট থেকে প্রায় 300 গজ দূরে আমাদের হোস্টেল। এর আগে মসজিদ আছে, কিছু আমের গাছ আছে বড় বড় পুরানা। আচ্ছা। যখন ঢুকলাম তখন কেউ নাই, মাগরিবের নামাজ পড়ে যায় হলে চলে গেছে, হোস্টেলে চলে গেছে। তো আমি দেখলাম যে কিছু লোক ওখানে দাঁড়ায় আছে আম গাছের কাছে, একটা খাটিয়া রাখা। আমি বুঝতে পারলাম যে হয়তো মাঝে মধ্যে আসে, জানাজা করতে আসে এখানে, হয়তো জানাজা হবে। তো এটা দেখে আমি কাছাকাছি গেলাম, কিন্তু আমি ওখানকার কাউকে চিনতে পারলাম না। এটা হবে যে আমাদের মাদ্রাসার স্যারেরা থাকবে, আমাদের হলের ছাত্ররা থাকবে, তাদেরকে কাউকে আমি দেখলাম না আর কি। তো এই জন্য আমি বেশি কথা বললাম না। আর ওখান থেকে আমি জাস্ট একটু লাস্ট দেখে আমার ভয়ও লাগে, হোস্টেলে চলে গেলাম। যাওয়ার পর জিজ্ঞেস করলাম একজন বড় ভাইকে যে কে মারা গেছে জানেন কি? তো উনি বললো না, কেউ তো মারা যায় নাই, তুমি মনে ভুল দেখছো। না, আমি ভুল দেখিনি। বলে চলো দেখে আসি। তো আসলাম, এসে তখন আর কিচ্ছু নাই। তো আমি কাউকে বললাম। যখন রাতে ঘুমাইছি, ঘুমানোর পরে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠছি, তো ব্যালকনি থেকে ওই গাছটা সোজা দেখা যায় যেখানে লাশটা রাখা ছিল। আমি তখন উঠে দেখি ওখানে লোকগুলো আছে, ওখানে ওরা দাঁড়ায় আছে, দূর থেকে আমি দেখতেছি। আচ্ছা। আমার কেন যেন মনে হলো আমি ব্যালকনিতে ওদিকে তাকানো মাত্র ওরা আমার দিকে তাকাইছে সবাই। এটা মনে হতো আমার খুব ভয় পেয়ে গেছে। আমি তখন দ্রুত বাথরুমে গেছি, কোন রকমের বাথরুমটা সেটা। আবার যখন আসি তখন দেখি ওরা খুব কাছে চলে আসছে, মাঠের মাঝামাঝি চলে আসছে। আমার দিকে অত দূরে ওরা, কিন্তু মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে তারা, সবাই আমার দিকে রাগ হয়ে তাকায় আছে। এটা দেখে আমি কোন রকমের দরজা দিয়ে ঘরে ঢুকে আমি একা যে শোবো সে সাহস পাইনি, সবাইকে ডাকায় তুলছি যে এই অবস্থা। কিন্তু এটা কয়টার সময়? এটা হবে আপনার 11:30 12টা। ওখানে 10টার মধ্যে সবাই শুয়ে পড়ে আর কি। কেউ বিশ্বাস করতে চায় না যে এটা কিভাবে হয়, এরকম তো হওয়ার কথা না। কেউ 2 বছর কেউ 4 বছর হলো আসছে, সব ঘটনা তো সবাই জানবে না। তাই পরদিন আমার হোস্টেল সুপারকে বললাম, স্যার এই ঘটনা, ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু না, তুমি এক কাজ করো, তোমাকে কিছু দোয়া পরে দিই, তুমি থাকো, দেখি পরবর্তীতে কিছু হলে আমাকে জানাবে। কয়েকদিন কিচ্ছু আর হয় নাই। তো একদিন হয়েছে কি, আব্বা গেছে আমাকে দেখতে, আমাকে 2 প্যাকেট বিস্কিট কিনে দিয়ে চলে গেছে। আচ্ছা। তো এই বিস্কিট আমি রেখে যে পরে খাবো, সবাই মিলে খাবো রেখে আমি ঘুমাইছি। দুপুরে ঘুমাইছি, সকালে দিয়ে গেছে আব্বা। ঘুম থেকে উঠে আমি বিকালে হাত মুখ ধুয়ে এসে বিস্কুট খুঁজতেছি, বিস্কুট নাই। আমি চিন্তা করছি কেউ মজা করছে, লুকিয়ে রাখছে। আমি বললাম দেখো সবাই তো একসঙ্গেই খাবো, লুকিয়ে রাখার দরকার কি, বের করে দাও সবাই খাই। যারা ছিল ছাত্ররা বলতেছে না তুমি তো খাইছো। আমি খাইছি মানে? তুমি তো ঘুমালে আবার 1 ঘন্টা পর উঠে তুমি ওই জামের কাছে নিচে গিয়ে বিস্কুট গুলো খেয়ে আসছো একা একা। 5 মিনিট লাগছে তোমার খাইতে 2 প্যাকেট বিস্কুট, তুমি খেয়ে চলে আসছো। না, এটা বিশেষ হয় না। তো ঠিক আছে, স্যার দেখছে, স্যারকে বলো। আমি স্যারকে কাছে গেলাম, স্যার আমাকে দেখে আমি বলার আগে সেই বলতেছে কিরে পেটুক, ভালোই তো খাইলি। তুমি স্যার আমি এটাই বলতেছি, আমি কখন খাইলাম। স্যার বুঝতে পারছে জিনিসটা যে কিছু একটা। তুমি শুধু বলতেছে ঠিক আছে তুমি কিছু কাউকে বলো না, যারা যারা জানে তাদেরকেই। পরে রাতে উনি আসলো, এসে বলতেছে এই তোমরা যারা দেখছো শুনছো কাউকে বলো না, এর মধ্যে কিছু আছে কিনা আমি দেখার চেষ্টা করতেছি। প্রায় মাসখানিক পরে হুজুর আমাকে বলছিল তুমি একা একা রাতের বেলা একা বের হবা না, নামাজ পড়ে আসার সময় মসজিদ থেকে কারো সঙ্গে আসবা। তো ওই দিন হয়েছে কি, আমার খুব ক্ষুধা লাগছে। আমাদের ঈশান নামাজ পড়েই ওই ডাইনিং এ যাইতাম খাইতে। তো এসে আমি প্লেট নিয়ে ডাইনিং এ যাবো, ফরসটা করে বের হয়ে আসছে। আমি বের হয়ে এসে তারপরে আমার আসতেছি, আর মনে নেই আমার কিছু। কারণ জ্ঞান ফিরলো, মানে দেখি সবাই আমাকে ঘিরে আছে। আমার চাচা সেখানে, আমার চাচার বাসা থেকে একটু দূরে ছিল, সুলতানগঞ্জ পাড়া, বগুড়া। ওনাকে আমি দেখলাম। পরে শুনলাম যে এরকম আমি নাকি গাছের কাছে আসতেই, বড় আম গাছ, আমি কিন্তু গাছে ওঠাতে অতটা পাকা না, তো আমি নাকি ওই গাছ বেয়ে আমি উঠে গেছি দ্রুত, খুব দ্রুত। এটা দেখে একটা বড় ভাই গাছে উঠতে পারে, উনি দেখে আমাকে নামাইছে। উনি বলছে আমাকে ধরা মাত্র আমার সেন্স নেই, গাছে ওঠাটাই আমার মনে নেই। তখন থেকে আমি অ্যাট্রাক্টেড। এটা জানার পরে চাচা একটা হুজুরের কাছ থেকে আমাকে তাবিজ নিয়ে দিল, যে তাবিজ পরে থাকো কিছু আর হবে না। কে আব্বা আবার তাবিজ পছন্দ করে না, বলে না তাবিজ পড়ো না, তুমি দোয়া কালাম পড়ো, এতে আনাফ, তাবিজ পড়ো না, তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না, তুমি হাই স্কুলে ভর্তি হও। আবার তারপর থেকে আল্লাহর রহমতে তাবিজটা খুলে ফেলি, কিচ্ছু হয়নি। 2012 সাল পর্যন্ত ভালো ছিল। 2012 সালে আবারও খালার বাড়িতে, এই তপুদের বাড়ির ওখানে শুরু হয় আবার নতুন ঘটনা। 2012-তে মাঝে দীর্ঘ সময় একটা কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তো 2012 সালে যেটা ঘটে সেটাতে আমি আসি এখন। অবশ্যই এটা বগুড়াতেই, বাট আমার মাদ্রাসায় না, এটা আমার আমাদের বাড়িতে। মানে এই যে তপু ভাই যে আছেন, তপুদের বাড়িতে। হ্যাঁ, আমার বড় ভাইয়ের বিয়ের সময়কার ঘটনা। বাড়িতে অনেক লোক, ন্যাচারালি অন্য বাড়িতে থাকতে হয় বিয়ের সময়, একটু মানুষজন বেশি থাকে। যেহেতু আমরা ভাবলাম আমরা 3 জন আছি, আমি, ও আর ওই আমার ফুফাতো ভাইয়ের ছেলে আরেফিন, আমরা বাজার থেকে প্ল্যান করছিলাম যে আমরা ওই বাড়িতে গিয়ে থাকবো, আমার বাড়িতে জায়গা হবে না। সেই তো আমরা প্ল্যান করলাম, জুয়েলকে বললাম তুই বাড়ি থেকে খেয়ে আয়, আমরা খাওয়া দাওয়া করে আসছি। তো ও আবার ঝটপট, তা আমাদের অনেক দেরি, আমরা বাড়ির চাবিটা ওকে দিলাম, ও নিয়ে বাড়ির ভিতর যে বসেছে। আমরা খাওয়া দাওয়া সেটা গিয়ে দেখি ও অন্ধকারে এই বারান্দায় এই দেয়ালের সাথে হেলানো দিয়ে এরকম বসে আছে। আমার বন্ধু জুয়েল। টোটালে 4 জন আমরা ওখানে বসে খাওয়ার পরে আড্ডা দিচ্ছি, ভেরিকেন পাশে জ্বালানো, আর আমরা বসে আমি গান গাচ্ছি, এবং মোবাইলে গান ছাড়া আমি ওর সাথে সাথে আমি জোরে জোরে চিল্লাই চিল্লাই গান গাচ্ছি ওখানে। তা কিছুক্ষণ পর মানে ভয়। দেখতে দেখতে রাতটা অনেক গভীর হয়ে গেল।
এবং আরো কিছু গল্প বাকি। কারণ রাত যত গভীর হয়, ভয় তত গভীর হয়। আর সত্যি সত্যি যারা ডরের রেসিপি মেনে ডরকে শোনেন, তারা ডরকে আসলে অন্যরকম ভাবে অনুভব করতে পারেন। ডরের রেসিপিটা আরো একবার মনে করিয়ে দিচ্ছি। অন্ধকার ঘর, একলা আপনি, রেডিওটার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং যদি জানালাটা খোলা রাখতে পারেন খুব ভালো হয়। যারা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি, কিন্তু যারা ভয় সহ্য করতে পারেন না তারা মোটেও এটা ফলো করবেন না। একই সাথে আমরা সতর্ক করতে চাই সেই সব বন্ধুদেরকে যারা সুমন এবং রেহানের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো একটি হন্টেড প্লেসে গিয়ে রাতের বেলা এরকম পরীক্ষা নিরীক্ষা করা, যা একেবারেই উচিত নয়। আমরা মোটেও আপনাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করব না। আর একটি বিষয় মনে রাখবেন, সুমন এবং রেহানের সাথে সবসময় থাকে বিশাল এক টিম। ওরা যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয় এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে, ওদেরকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য সবসময় থাকে একেবারে প্রস্তুত একটি টিম। সুতরাং আপনি আপনার জায়গা থেকে কোনোভাবেই এই জিনিসগুলোর চেষ্টা করবেন না। প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই। ঠিক রাত 1টার সময় ফিরব। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমি আরজে কিবরিয়া, লোবান, সুমন এবং রেহানের সাথে থাকা বেশ কিছু বন্ধু আপনার সঙ্গে আজকের এই ডরে রয়েছি। আমরা রাত 1টায় ফিরে আসছি। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm 89.2। যদি ডরে যোগ দিতে চান তাহলে ফোন করুন 09613892 এই নাম্বারে। ডর মানে ভয়। রাত 1টা, অনেক গভীর রাত। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো চিন্তাই করা যায় না, যেখানে 8টা-9টার পরে একবারে পুরো পাড়া, পুরো গ্রাম নিথর নিস্তব্ধ হয়ে যায়। সেখানে রাত 1টা। আমরা বিশ্বাস করি আমাদের নেটওয়ার্ক যতদূর পর্যন্ত যায়, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, অসংখ্য শ্রোতা আছেন, অসংখ্য বন্ধু আছেন যারা এমন এলাকায় বসবাস করেন যেখানে রাত 9টা-10টার পরে একেবারে শুনশান পিন পতন নীরবতা। যারা রাত 1টার সময় এরকম একটি জায়গা থেকে নীরবে নিস্তব্ধে গা হিম করা শক্ত অনুভূতি নিয়ে আমাদেরকে শুনছেন, তাদেরকে নক করে বলছি, আমার একটা মজার অভিজ্ঞতা। আমি ডর শেষ করে গত পর্বে বাসায় গিয়েছি। স্বভাবতই বিল্ডিং এর সবাই ঘুমাচ্ছে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সুতরাং সিঁড়িতে ওঠার সময় আমি টের পাচ্ছিলাম না। বাতিগুলো নিভানো ছিল, অন্ধকার। রুমে ঢুকলাম, বাতি জ্বালালাম। তখনও আমার মধ্যে কোনো ধরনের কোনো বাজে অনুভূতি বা কোনো ধরনের ভৌতিক কোনো অনুভূতি কাজ করছে না। হঠাৎ করে বাতি জ্বালানোর 5 মিনিট পরে ইলেকট্রিসিটি চলে গেল এবং আমার জানা ছিল না কোথায় মোমবাতি আছে। কারো সাহায্য নিতে পারছিলাম না, কারণ সবাই সেই মুহূর্তে ঘুমিয়ে গেছে। আমার বাসায় আমি একা থাকি। আমি টানা 10 মিনিট যে বদ্ধ অনুভূতির মধ্যে ছিলাম, সেটা আসলে এক্সপ্লেইন করার মতো না। এই অনুভূতির জায়গাটাতে আমরা নক করে বলতে চাই, যারা এই অনুভূতিগুলোকে এনজয় করেন তাদের জন্য ডর। রাত গভীর হোক, ডর জমবে। ডরের আসল জায়গাগুলোতে আমরা বিচরণ করব এই ঘন্টাতে। আমরা আবারও চলে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। আর আপনি যদি এই অনুভূতির মানুষ হয়ে থাকেন যে আপনি ভয় পেতে ভালোবাসেন, তাহলে আপনি যোগ দিন ডরে। আগামী সপ্তাহে আপনি যদি যেতে চান বাংলাদেশের অজানা কোনো এক ভৌতিক জায়গায়, গভীর রাতে সুমন এবং রেহানের পাশে বসে শোনাতে চান আপনার জীবনে ঘটে যাওয়া কোনো এক ভৌতিক কাহিনী, তাহলে আমাদেরকে ফোন করুন 09613892 এই নাম্বারে। আরো একবার বলছি 09613892 এই নাম্বারে। চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm 89.2। তবু ভাই, আপনি গান গাইতেছিলেন, তারপর কি হলো? বাঁশের পাতা টিনের চালের মধ্যে ফালাই দিলাম, শাক করে এসে মাটিতে পড়ে, অথচ ওই বাড়িটার উপরে কোনো গাছ নেই। কি পাতা এসে পড়ছে? বাঁশের পাতা, শুকনা পাতা। মানে আমরা গায়ে লাগালাম না। তারপরে কি হলো, ছোট একটা ইটের টুকরা, কেন জানি মনে হলো যে বাড়ির ভিতরে ওই পাশের দেয়ালের ওই পাশ থেকে কেউ আলতো করে ছুঁড়ে দিছে, যেটা আমাদের পাশে আসে পড়ছে। আমি সাথে সাথে যাই ওটা হাতে নিছি। ঠিক আছে, ওটা মারতে হলে কিন্তু ওয়ালের মধ্যে আসে, ওয়াল দিয়ে ঘেরা বাড়ি। হ্যাঁ, এবং বাড়িতে ঢুকতে হলে 2টা গেট পাওয়া। যখন ওই টুকরোটা ছুঁড়ে দিছে আমি সাথে সাথে গিয়ে নিছি হাতে।
এদিকে ওটাতে পানি ভরা, জাস্ট কাদার ভিতর থেকে উঠে মারা। তখন আমি জাস্ট ঠিক করছি যে আমাদের কোনো বন্ধু হবে ঢুকে ফাজলামো করতে। তখন ওটা নিয়ে আমরা বসে আমি আবারও গান শুরু করেছি। তা এখন আরেফিন বলতেছে, এই তুই সাউন্ডটা একটু কমাই দে, কোনো কিছু হইলে ও আগে থেকেই বুঝতে পারে, ওদের বাড়ি তো, সাউন্ডটা কমাই দিয়ে এখন চুপ করে বসে। তা ওদের মেইন গেট দিয়ে বার হওয়ার একটা দরজা আছে, দরজাটা খোলা ছিল, দরজার ওই সাইডে এমন জোরে একটা হাত দিয়ে বাড়ি দিছে, পুরো বাড়ি কেঁপে উঠছে। তখন আমরা রাগ হয়ে গেলাম, এইরকম ফাজলামি করতেছে কি। তখন আমরা করলাম কি, ও আর আমি এক পাশ দিয়ে গেছি, সুফল আর আপনি, হ্যাঁ আমি আর তোপো আর জুয়েল আর আরেফিন ওরা আর এক পাশ দিয়ে গেছে। আমাদের হাতে মোবাইলের লাইট, ওরা হেরিকেন নিছে। বাড়িটাতে আবার অনেক গাছ আছে, আমরা পুরা বাড়িতে কুইজে 2-4 জনই আমরা এক জায়গায় হলাম। এমনকি গাছের উপরে কেউ উঠছে কিনা এটা দেখার জন্য আমরা লাইট গাছগুলো অনেক গাছ ঝোকাইছি, যে গাছে কেউ থাকতে পারে না। তখন আরেফিন বললো বুঝতে পারছি, চল আর দেখা লাগবে। তখন এসে আমরা আবারও বসলাম ওখানে। তখন বারান্দার ওই কর্নারের দিকে কি জানি একটা মাটি টুকটুক করে এরকম করে পড়ে। তো তখন আমরা মনে করলাম না, থাকা ঠিক হচ্ছে না, অতএব চল আমরা যা শুয়ে পড়ি। কেউ যেন হালকা ভাবে আমাদেরকে ডাকতেছিল, এরকম একটা মনে হচ্ছিল। হ্যাঁ, তখনই আরেফিন বলছিল যে তুই গানের ভলিউমটা মোবাইলের কমা, কেউ ডাকতেছে নাকি একটু শুনি। আমরা ঠিক করলাম, জুয়েলকে বললাম তুই আমাদের সাথে থাক, যেহেতু আসছিস। ও বললো না, আমার বাড়িতে কেউ নাই, আমার থাকা যাবে না। তো ও ভয় করেই বলছে কিনা হয়তো বলতেই পারে যে এখানে থাকলে সমস্যা। তো ওকে আমরা সাবধানেই বাড়ির বাইরে বের করে দিলাম। ঠিক ও যখন চলে যায় তখন আমরা ওখানে আমরা ফিরবো এখন ঘরের ভিতর, বড় একটা ঢিল আমাদের পিছনে পড়লো। আমরা তো পুরা হয়ে গেছি, শকড হয়ে গেছি। ঢিলটা খুঁজে খেতে দিকে ঢিলটা নাই, আসলে ভারী কিছু একটা পড়ছে, ভারী একদম ইটের মতো কিছু একটা পড়লো আমাদের পিছনে। আমরা তো ঝটপট করে হেরিকেনটা জ্বালাই দিয়ে আমরা ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। তো আমরা যথারীতি ভিতরে গিয়ে জিনের জন্য যেগুলো শুনি, প্রোটেকশন, লোহা, তারপরে হেরিকেন ছিল আমাদের, আমরা কয়েল ছিল, কয়েলও জ্বালাই দিলাম। মানে লোহা, আগুন এগুলো থাকলে এইগুলো আমরা বালিশের নিচে লোহা রাখলাম। ও হলো একটা খাটের, ও হলো পাশে, আরেফিন মাঝখানে, আমি একদম জানালার ধারে শুইছি। বাইরে প্রচন্ড কুকুরের চিল্লানি হচ্ছে, মানে 2-3 বাড়ির কুকুর এক জায়গায় হয়ে চিল্লান শুরু করে দিছে এরকম। আমি আরিফিনকে বলতেছি, আরিফিন কিছু বুঝতে পারতিস? সেটা আমি সুফলকে বলি নাই, আমি আরিফিনের কানে বলতেছি, আরিফিন কিছু বুঝতে পারতিস? আরিফিন বলছে হ্যাঁ। আর আমরা একটা জানলা খোলা আছে, আমরা জানলা দিয়ে বাহিরে তাকাই আছি আর সজাগ হয়ে আছি আমরা। তারপরে হঠাৎ করে সুফল চিল্লানি দিয়ে উঠছে। সুফল চিল্লানি দিছে? হ্যাঁ, ও জাস্ট। সুফল ভাই কেন চিৎকার দিলেন? 3 জনই শুয়ে আছি, হঠাৎ করে আমি কিন্তু একদম পাশে, আমার হাতে কেউ একজন আঁচড়ে দিল, আমি চমকে উঠছি। আপনি শুয়ে আছেন? শুয়ে আছি, 3 জন শুয়ে আছি পাশাপাশি। পরে আমি তো চমকে উঠছি, আমাকে আঁচড় দিল, তোরা কেউ দিছিস নাকি? ওরা ভয় পাচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না, আমি যেন ভয় না পাই, আমি একটু ভয় বেশি পাই। তো ঠিক আছে, কেউ হয়তো দেয় নাই, তুই হয়তো এমনি করছিস, ওরা আর নজর দেয় না। একটু পরে আবার শুয়েছি, 2-3 মিনিট পর হয়তো রাত হয়ে শুয়েছি, আর পিঠে লম্বা করে একটা টান দিয়েছে, আঁচড় দেওয়ার মতো। তখনই আমি আবার লাফ দিয়ে উঠে গায়ের, মানে প্রচন্ড ভয় পেয়ে গেছি, আমি এর গায়ের পর উঠে গেছি যে আমার ধর, কি হলো, কি মারতেছে, পিছনে তো কেউ নাই। ও তখন উঠে লাইট দিয়ে দেখলো, হ্যাঁ লম্বা করে আঁচড়ের দাগ। তবু ভাই তখন সুফল ভাইয়ের পিঠে লাইট মেরে দেখলেন যে দাগ? হ্যাঁ, আমরা দুজনেই দেখলাম, হ্যাঁ সত্যি তো তোর এখানে আঁচড় দিছে। তখন আমি আর আরেফিনে বললো না, এখানে আর থাকা সম্ভব না। তখন আমরা হেরিকেন নিয়ে 2টা টর্চও জ্বালায় নিয়ে দরজা ওইভাবে খোলা রাখে তাড়াহুড়ো করে বের হচ্ছে। যখন বড় গেট দিয়ে বের হয়ে যে রোডে গেছি, তখন আর একটা ঢিলাম, তাড়াহুড়ো করে গেটের শুধু লকটা লাগাই দিয়ে আরেফিনের চাচা আমার ফুফাতো ভাই, তো ওনার বাড়িতে গিয়ে থাকবো, ওনার বাড়িতে একটা ঘর খালি আছে। আমরা প্ল্যান করলাম যে ওখানে যে বলিস না যেন এরকম, যে আমরা এরকম হয়েছে, এই জন্য আমরা এখানে এসে শুইলাম। ভাইয়ের ঘরেতে গিয়ে ঘর খুলে দিলাম, আমরা গিয়ে শুইলাম। আবার ওকে তখন নিলাম আমরা একদম বিছানার মাঝখানে, আমাদের দুজনের মাঝখানে নিলাম, নিয়ে যথারীতি শোয়ার 5-7 মিনিট হয় না, মিউজিক আমি গান শুনতেছি, আর আমি ঠাট্টা করেই বলতেছি যে এখন তো এই বাড়িতে চলে আসছি, এখানে তার কোনো প্রবলেম নাই। এই কথা বলা আর একটা চরের সাউন্ড কোথায় ওর কাছে, আমি ফিল করছি আমাকে মারছে, শব্দ পাইছে, যেটা শব্দ। একটু সুফল ভাইয়ের কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে ও তো গান শুনতেছে, যখন মোবাইলের লাইটটা অফ হয়ে গেছে জাস্ট সঙ্গে সঙ্গে আমার গালে একটা চর। আমি তো চিৎকার করে উঠছি, এরা শব্দ পেয়ে ওরাও বুঝতে পারছে কিছু একটা হয়েছে, এরাও চিৎকার করে উঠছে। আমাদের ওই ভাইয়ের নাম ধরে ডাকতেছে, মিল্টন ভাই আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। মানে যার বাড়িতে আপনারা থাকতে গিয়েছিলেন। মিল্টন ভাই উঠে এসে বললো যে কি রে, কি হয়েছে? আমরা বললাম এই ঘটনা, ওই বাড়িতে ছিলাম, এটা হলো, তো উঠে আপনার বাড়িতে যখন আসলাম তখন এই কাহিনী হল। তারপরে উনি বলতেছে যে তোরা কি নাপাক অবস্থায় ঢুকছিল এই বাড়িতে? আমি তো ঠিক আছি।
তা সুফল বলতেছে ওই কারণে সেই সময় সুফল যে কোনো কারণে 2 দিন ও গোসল করতে পারে নাই। এইটা বললাম হচ্ছে হ্যাঁ এটাই মেইন কাজ দিচ্ছে, তো ও গোসল করে ঢোকো নাই, ওর ওই জন্য ওর উপর এইটা হয়েছে। কিন্তু সেই বাড়িটাই কেন, ওই বাড়িটাতে কি কোনো কিছু ঘটনা আছে? অ্যাকচুয়ালি বাড়িটা যেখানে করা হয়েছে ওখানে কবর ছিল, এবং কবর না শুধু এলাকার গরু টরু এইগুলো মারা গেলে ওইখানে যা পুঁতে রাখতো। এবং যখন ওই বাড়িটার ল্যাট্রিনের জন্য হাউস করা হয় তখন আমার চোখের সামনে দেখে মানুষের হাড় গোড় বের হয়ে আসলো, পরে আর ওই হাউসটাতে আর ওই ইয়েটা করলো না, পরে ওইটা ভরাই ফেলে দিয়ে। তো গ্রামের সবাই বলে যেহেতু কবর করে বাড়ি করা হয়েছে সেহেতু এইসব থাকতেই পারে। আপনি যে চড় খেলেন এটা কি মনে মানুষের হাতের মতো কিছু একটা? আমার গালে দাগ হয়ে গিয়েছিল। সেটা কি মানুষের হাতের মতো মনে হচ্ছে? ছাপ না, লাল আঘাতের চিহ্ন ছিল। তারপরেও ওইখানে আরেকটা ঘটনা হয়েছিল, ওইটার পরে ওকে বললো যে তুই অজু করে আয়, তারপরে ওকে অজু করে নিয়ে আসা হলো। নিয়ে এসে ওই মিল্টন ভাইয়ের কাছে একটা তাবিজ ছিল, ওটা ওর গায়ে বাঁধা দিয়ে বললো যে সমস্যা নাই, আমার বাড়িতে আসু, দেখি কি আসে এখন। এরকম করে আমাদের আশ্বস্ত করে উনি চলে গেল, ওর তাবিজটা হাতে বাঁধাই দিয়ে। শোয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে যেটা বলে বোবা ধরার মতো আর কি, ঘুমের মধ্যে নড়তে পারে না, আমার জীবনে কখনো হয় নাই। ওই দিন হঠাৎ এইরকম একটা হয়েছে, আমি চিল্লাচ্ছি আর মিল্টন ভাইকে ডাকতেছি, মনে হচ্ছে আমার জান বের হয়ে যাবে। ওই সময় আমি খেয়াল করতেছি আমার পিছনে কোনো মহিলা দাঁড়ায় আছে। ওই রাতেই ওই ঘরেই। আচ্ছা, সে ডাকতেছে যে এইরকম করে যে আরেফিন ভাই চলেন বাইরে যাই, এরকম করতেছে, এরকম একটা আওয়াজ আমি আপনাদের সঙ্গে যে আরেকজন ছিল হ্যাঁ উনাকে ডাকছে, সেটা শুধুমাত্র আপনি শুনতে পাচ্ছি এবং আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে আমার ভাঙে গেছে, মানে আমার মনে হলো আমি 1-1.5 ঘন্টা ধরে এরকম অবস্থায় আছি। তো মনে হয় ওটা 2-3 সেকেন্ড ছিল আমার এরকম। তারপরে এই ঘটনাটা আর আমি ওদেরকে এটা বললাম না। এটা হওয়ার পরে আবার 2 বছর 2014 পর্যন্ত কিছু হয় নাই, মানে একদম সব স্বাভাবিক বলতে আমরা ওই বাড়িতে খুব একটা যাই নাই। আমি তো তারপরে ওদের নিয়ে আর ওই বাড়িতে মানে সুফলকে নিয়ে মেনলি ওই বাড়িতে ঢোকা হয় নাই। আচ্ছা, এই বাড়িটা কোথায় ছিল যেন? বাড়িটা আমাদের গ্রামেই, আমার বাড়ির পাশে একদম। এবং কোন গ্রাম সেটা আপনার? আমার গ্রামের নাম হলো কুকি কালিদাস, শিবগঞ্জ থানার। ওখানে ছিল এই ঘটনা। তো এরপরে আমিও ঢাকায় চলে আসি, খুব একটা যাওয়া হয় না ওইদিকে, তো ঈদে গেছি। তো 2014 সালের ঈদে আমি যখন গেলাম বগুড়ায়, এদের ওখানে গেলাম, তখন সবাই বলতেছে আমাদের বন্ধুরা যে মানে ওই ঘটনার পর থেকে আর মোটামুটি একটা গ্যাপ ছিল, এই 2 বছরের একটা গ্যাপ, 2 বছরের গ্যাপ। তারপরে সুফল ভাই ঢাকায় চলে আসলেন। সুফল ঢাকায়, আমিও ঢাকাতে, দুজনেই ঢাকায় চলে আসলেন। এইভাবে কোনো মিলিত আর হওয়ার ওয়ে নাই, কোনো ওকেশন ছাড়া বন্ধুদের সাথে। প্রত্যেক ঈদ উল ফিতরে যে যেখানে থাকবে ঈদের দিন আমরা পিকনিকের আয়োজন করি, সেই অনুযায়ী এই ঈদেও আমরা পিকনিকের আয়োজনটা করি। মোটামুটি রাত 3টা পর্যন্ত আমরা অনেক মজা টজা করি। পরে এখন সবার শরীর হাঁপিয়ে টেপে গেছে, সবাই ঘেমে টেমে গেছে, সবাই বলতেছে চল গোসল টোসল দিয়ে যে যার বাড়িতে চলে যাই। তো আমরা ওই রাতে, গত ঈদ উল ফিতরের রাতে, রাজু নামের একজন বলল যে ওই বাড়িতে আজকে ঢুকবো, দেখি তো কি হয়, কে আসে এই বাড়িতে, আমরা সেটাই দেখবো। কিছু গরুর গোস্ত বেঁচে গেছে, ওগুলো নিয়েই ঢুকবো, দেখি কে আসে। সবাই সায় দিল। আমরা 6 জন ছিলাম টোটালে, আর বাকি 2 জন বাইরে চলে গেছিল। তো আমরা করলাম কি, ওই পাতিলে কিছু গোস্ত ছিল, এগুলো নিয়ে গোসলের পরে ওই বাড়িতে আমরা ঢুকলাম। এই বাড়িতে ঢোকা মাত্র একটা ঢিল পড়ছে চালের ওপর। রাত 3:30 বাজে মেবি। ঢিল পড়ার পর তো আমরা বুঝতে পারলাম যে শুরু হয়ে গেছে অলরেডি। তা আমরা ভয় পাইলাম না। রাজু বলতেছে যে না, ভয় পাওয়ার দরকার নেই, দেখি কতক্ষণ টিকতে পারি আমরা এখানে। তো আমরা গোস্ত নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে সবাই বাথরুম, কিন্তু মবিন নামে একজন আছে, মবিন করছে কি বাইরে দাঁড়ায় ও আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি যে একটু ভয় পাই, আমাকে বলতেছে সুফল ওই যে চুলার মধ্যে রান্না করে কে দেখো তো। আমি বলে ভয় পাই না, আমি ভয় দেখাও না। এই কথা বলতে বলতে একটা কয়লা এসে প্রায় ওর গায়ে লাগছে, গা ঘেসে চলে আসছে, একটু হলে লাগতো। চুলার দিক থেকে, ওখান থেকে হিল মারছে, কয়লাটা ছুঁড়ে মারছে ওর দিকে। তো তারপরে করলাম কি, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এই গোসল করার মগ আছে না, প্লাস্টিকের মগ, এটা ছুঁড়ে মারছে আমাদের দিকে। ওখান থেকে ওই দিক থেকে আসছে। আচ্ছা, ওই দিক থেকে ছুঁড়ে মেরেছে আমাদের। পরে আমরা বুঝতে পারলাম। তো এটার পরে আমরা চিন্তা করলাম বাইরে আর থাকা ঠিক হচ্ছে না, থাকবো কিন্তু ঘরে থাকবো। ঘরে যাচ্ছি, এখনো যাই নাই, সবাই ঢুকছে, অর্ধেক ঢুকছে, বাকি অর্ধেক আমরা এখনো বাইরে আছি, যাচ্ছি। স্যান্ডেল রাখা ছিল, মোটা স্যান্ডেল, একজোড়া স্যান্ডেল ছিল বারান্দাতে স্যান্ডেল রাখা ছিল। ওখান থেকে একটা স্যান্ডেল আমাদের দেখি ছুঁড়ে অনেক জোরে ছুঁড়ে মারছে স্যান্ডেলটা। ছুঁড়ে মারার পর ওখানে বারান্দার চালে প্রথমে লাগছে, তারপরে মাটিতে এসে সপাটে করে একটা শব্দ হয়েছে, মানে সবাই চমকে উঠছে, আমরা এটা কি হলো, দেখি স্যান্ডেল পড়ছে। তো আমরা সবাই ঘরের মধ্যে ঢুকলাম। তখন আমি লক্ষ্য করলাম সুফল ভয়ে একদম পুরা হয়ে গেছে। সুফল ভাই কি হয়েছে, এত ভয় পেয়ে গেছেন যে? ওখানে ভয়টা পাওয়ার প্রথম কারণ ছিল আমি ওসব এমনিতেই ভয় পাই, তার মধ্যে এগুলো ঘটতেছে, আরো ভয় পেয়ে গেছি। যেহেতু ওর অতীত অভিজ্ঞতা আছে এই বাড়িতে, আরো ভয় পেয়ে গেছি। তখন সবাই ডিসিশন নিলাম যে আমরা বের হয়ে যাব। তো আমরা বের হয়ে যাচ্ছি, সেম কেস 2 বছর আগের মতো।
ঢিল পড়ছে আমাদের পিছনে। আমরা বের হয়ে গেছি, গেটে তালা লাগানোর মতো সাহস করা হয়নি, শুধু বের হয়েছি বাড়ি থেকে। ফেরদৌস ভাই, ওই যে মিল্টন ভাই আছে তার ভাই, ওনার মায়ের ঘরটা পুরো খালি ছিল। ফেরদৌস ভাই তখন করলো কি, ঘরটা খুলে দিল। উনিও বললো তোরা কেন আসলি? তো আমার ওনার কাছে লুকালাম না, ওখানে একটু সমস্যা হচ্ছে এই জন্য আমরা আসলাম। ঘরে ঢুকে টিনে একটু করে শব্দ হচ্ছে, শুয়ে পড়ছি, হারকিনটা একটু টিপ দিয়ে শুয়ে পড়ছি। টিনে যেমন টিপ দিলে শব্দ হয়, তখন তবু বলতেছে যে এই মনে হয় কিছু একটা হতে পারে। এর আগেও এরকমই হয়েছে, প্রত্যেকবারই যে ঘটনাগুলো ঘটে ওগুলোই প্রথমে ঘটে। টিন ওই রকম শব্দ হবে, আমি বলছি মানে ওইটা একটা সিম্পটম। আমি বলছি আলামত শুরু হয়ে গেল মনে হয়। এটা বলতে বলতে আমার বুকের মধ্যে একটা ধাম করে মারছে। আপনার বুক? আমার বুকের মধ্যে, হ্যাঁ, আমার অদৃশ্য থেকে। এবং আমি যখন মারছে, আমি তখন উঠে যাবো, এখন আমি উঠে দাঁড়ায় কিছু বলবো, এটা বলার আগে আমাকে কে যেন ঘাড় ধরে একদম বিছানার সঙ্গে ঠেসে ধরে রাখছে বালিশের মধ্যে। ওরা সবাই দেখতেছে, পরে এসে ওরা এসে আমাকে উঠাইছে, এরা এসে। আমি আমার বন্ধুকে বললাম, এই তোরা তো অনেক সময় সুবলের সাথে অনেক ঠাট্টাই করিস, তোরা কেউ মারছিস না কেউ? না, আমার প্রশ্নই আসে না আমার। ফেরদৌস ভাই বলতেছে যে এক কাজ কর, হইতে পারে এমন তোদের মধ্যে কেউ নাপাক থাকতে পারে, তোরা সবাই গোসল কর, অথবা ওকে করা, অন্তত গোসলটা করাই এনে তারপর দেখা যাক কি হয়। তো এরপরে কিছু, এবারও কি আপনি গোসল করা ছিলেন না? ও গোসল করে না, এটা আমার করা উচিত ছিল। আমি আলতো করে ওর হাতটা ধরে ওকে বলতেছি চল। আমাকেও একটু লাগতেছে যে একা, আর ওদেরকে বলতেছি যে তোরা সবাই আমার পিছন পিছন নাই, কুকুর যে বাথরুমটা আছে ওখানে যাব না, আমরা মিল্টন ভাইয়ের বাড়ি গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি। সুপলকে আমি তখন বললাম যে ওকে গোসল করাতে হবে, এছাড়া উপায় নাই। তখন আমার আম্মা আমার বাড়ি থেকে উঠে আসছে চিল্লাচিল্লিতে। ওকে এখন যেই দরজার বাহিরে বের করছি, ও ওই বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমি দুই হাত ধরে এরকম, মানে ওই বাড়ির দিকে, ওই বাড়ির যে বাড়িতে ওই যে কবরস্থানের উপর যে বাড়িটা বানানো বের হয়ে আসছি। ওকে, নাই, ও অস্বাভাবিক, ওর মধ্যে ওই নাই, আমি আটকাইতে পারছি না। এই কাজগুলাকে তখন সুফল ভাইয়ের মনে আছে? আপনি যে বাড়িতে গোসল করতে গেছি সেখানে একটু মনে আছে। তারপরে সকাল সেই তো ও যাচ্ছে, আমি একা ধরতে পারি না, আমার বন্ধু বলছে আমাকে ধর, আমি কিন্তু পারলাম না। তারপরে ওরা আসে ঝাপটায় ধরছে ওকে, তখন ও অলরেডি তখন ইয়ের মধ্যে চলে, পুরো ওর বুক কাঁপতেছে, বোঝা যাচ্ছে ওর চোখগুলো মনে হচ্ছে চোখ ভিতর থেকে বের হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। যথারীতি ওকে ধরে মিল্টন ভাইয়ের বাড়িতে নিয়ে গেলাম। তখন 2-4 জন অলরেডি আশেপাশে উঠছে, তখন ও স্বাভাবিক। তখন ও ওর মতো বলতেছে আমাকে গোসল করাচ্ছিস কেন, কি হয়েছে, এইটা সেই কিছু। তারপরে গিয়ে গোসল টোসল করায় ওকে শোয়াই দেওয়া হলো বিছানায়। তখন অলরেডি আজান দিয়ে ফেলাইছে, ভোরও হয়ে যাচ্ছে। তখন গিয়ে আমরা শুয়ে পড়লাম। ঘুম তো আর তেমন হলো না ওর কারণে, ওই দিন আর কিছুই হলো না। তারপরে আর এখন ওই দিন আবার আরিফিন বাড়িতে আসার কথা, ঈদের পরের দিনও বাড়িতে আসে। তো ওকে ফোন দিলাম, আরিফিন এরকম ঘটনা ঘটছে, তুমি আসো আজকে। ওকে ওই বাড়ির ভিতর ঢুকায়, আমরা 8-9 জন ফ্রেন্ড আছি, সবাই ঢুকবো, দেখি ওই বাড়িতে আজকে কি হয়। সারাদিন মনে করেন কোনো কিচ্ছুই হয় না। রাত্রেবেলা ওই বাড়িটাতে কি কোনো মানুষজন থাকে না? মানে ওদের বাড়ি তো, আরিফিনদের বাড়ি, অন্য কেউ ওখানে থাকে না। ওরা জাস্ট বছরে একবার ওই ঈদ করতে আসে। মোটামুটি এটা সবসময় খালিই থাকে ঈদের সময়গুলাতে বা কোনো অকেশনে ওরা এখানে আসে। আর যে কেয়ারটেকার, ও শুধু সকালে ঢুকে এমনি দেখে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এবং আশেপাশের সবাই জানে যে এই বাড়িটার অনেক সমস্যা আছে, এরকম বাড়িতে ঢুকলেই থমথমে একটা ভাব। তো যথারীতি আরিফিন আসলো দুপুরবেলা, টোটালি ও নানি বাড়িতে ওকে পাঠিয়ে দিলাম। আমার নানি বাড়ি আবার কাছেই। তো নানি বাড়িতে গিয়ে ওকে বললাম তুই যেখানেই যা, সন্ধ্যার আগে তুই আমাদের সাথে মিট করবি। তো ও যথারীতি বাজারে, নানি বাড়ি থেকে বাজারে একাই আসছে। ও কে? সুফল? হ্যাঁ। তখন বাজারে আমরা আড্ডা দিলাম অনেকক্ষণ দিয়ে, এখন সবাই যাচ্ছি বাড়িতে, যে ঠিক আছে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসবা, ওই বাড়িতে আমরা ঢুকবো। ওই বাড়ির সামনে আমার হলো 3টা রাস্তা মিলিত হয়েছে, ওখানে একটা মাচাং আছে যেখানে বসে আমরা আড্ডা দিই। আমার বাবা একদম ভালোভাবে বলেছে ওই বাড়ির আশেপাশে যেন ওকে নিয়ে যাওয়া না হয়, সুফলকে। যথারীতি গিয়ে আমরা ওই মাচাঙ্গে বসলাম, একের পর এক সবাই আসলো, এক জায়গায় হলাম। প্রায় আমরা 8 থেকে 9 জন ছিলাম ওখানে, আমরা ফ্রেন্ড সার্কেল। এখন ওই বাড়ির কেয়ারটেকারের যে বাড়ি, ওর বাড়ি থেকে চাবি আনতে হবে। তখন অলরেডি 9:30 বাজে রাত। চাবি নিয়ে আসতে যাবো বাড়ির। আর আরিফিন গেলাম কেয়ারটেকারের বাড়িতে, আবার এসে আমরা মাচাঙ্গে বসছি। কিছুক্ষণের মধ্যে সবাই মাচাঙ্গের উপরে বসেছে, ওর পাশে আমি বসে আছি মাটিতে পা ঝুলাই। হঠাৎ করে দেখি ও মাচাঙের সামনে একটা ছোট ডোবা আছে, ডোবাতে পানি, ও আবার ওই দিকে ছুটে চলে যাচ্ছে। আবার আমি পিছন থেকে এরকম হাত টানে ধরছে, আমিও আটকাতে। আবার ওরা মাচাং থেকে লাফ দিয়ে এসে আবার ধরছে, অনেকেরই কাটে ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ওকে থামাইতে গিয়ে। তখন আবার ও সেন্স নাই, ওর চোখ দুটো যেন বের হয়ে আসবে। ওই সময়টা আমি বলতে পারিনি আমার সঙ্গে কিছু, আমি জাস্ট বসেছিলাম, হঠাৎ দেখে আমাকে সবাই ধরছে। আমি তো বুঝতে পারি, আমি বারবার শুধু ওকে ফলো করতেছি, বারবার। আর একটা লক্ষণ বোঝার উপায়, যারা ওকে যখন এটা হয়, ওর চোখে লাইট ধরলে বোঝা যায় ওর চোখ দুটা মনে হয় বের হয়ে আসবে। তখন এই ঘটনার পরেও আমি ওদের বলতেছি, দেখো মামা, এই বাড়িদের মধ্যে আর না ঢুকাই আমি একে। তারা বলতেছে না, তাহলে কিসের মজা হলো, আমরা একটু মজা দেখবো। তা
তা আরিফিন গেটটা খুলতে গেছে, ওর পায়ে জুতা ছিল, ওই জুতাটা ছুঁড়ে মারছে আরিফিনকে। মানে আরিফিনের পায়ের জুতো না, সুফলের পায়ের জুতো, সুফলই আরিফিনকে ছুঁড়ে মারছে। আচ্ছা, সুফল ছুঁড়ে মারছে। এটাও আমি বলতে পারি না। তখন আমি হচ্ছে দেখছিস কঞ্চি, দেখছিস কাঁচা কঞ্চি, মানে বাঁশের কঞ্চি যেটা, এইটাতে একদম মারতে মারতে মারা ফেলবো। তো তখন আপনি সুফলকে এটা বললেন? হ্যাঁ, সুফলকে বলতেছি। তখন ও সেন্স, এই কি হয়েছে আমার, কি করছে, আমি হচ্ছে এই জুতা ছুঁড়ে মারলো ওকে। আমি জুতাটা হাত দিয়ে নিয়ে আসে ওকে পরাই দিলাম আবার। তারপরে যখন বাড়ির ভিতরে আমরা ঢুকলাম তখন এই সব ঢিল মিল এই সব কিচ্ছু না, তখন টোটালি হেরিকেন ছিল, 2টা চেরাক জ্বালানো ছিল। সবাই ওকে নিয়ে ওই বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে আশেপাশে সবাই 4-5 জন বসছে, আর আমরা নিচে বেড পারে নিচে বসে আছি। তখন আর ওর কোনো সেন্স বলে কিছু নাই। 5 থেকে 10 মিনিট ও শুধু আরিফিনের সাথেই কথা বলছে, যে আরিফিন এদিকে আসো, মানে কথার স্টাইলই একটা অন্যরকম, মানে শাসন করতেছে এরকম, তুমি বাড়িতে কেন আসলা। তখন আমরা তো পুরা, তখন গ্যাস লাইট যেই ওর মুখের সামনে আমরা এরকম জ্বালাই আর ও স্বাভাবিক হয়ে যায়। এক সময় হলো কি, কোনো গ্যাস লাইটেও কোনো কাজ নাই। আরিফিনকে বলতেছে, ওদেরকে নিয়ে এই বাড়িতে কেন ঢুকছো, ওদের গায়ে গন্ধ, এটা আমাদের সহ্য হয় না, ওরা বিভিন্ন কিছু খায়, এরকম করে বলতেছে। আর আমার কথা বলতেছে, তপু দেখ তুই এই মুহূর্তে চলে যা, তোকে কিন্তু আমি মেরে ফেলবো, একদম গলা টিপে মারবো। টোটালি 9 জন শকড হয়ে গেছি। তখন সবাই বলতেছে তুই একটু নিচে যায় বস, ওর সামনে থাকিস না। তা ও বলতেছে কই তপু চলে গেছে, সবাই বলছে হ্যাঁ তপু চলে গেছে। তো ওবার মাথায় এরকম ঘুরে আমাকে পিছন দিকে দেখতেছে, তো কই গেছে, ওই তো বসে আছে। তারপরে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বলতেছে, তোরা এই বাড়ির থেকে এখনই বার হয়ে যা। তারপরে ওই যে বালিশের ওপর মনে করে এমন জোর করতেছে, কখন ওর মাথাটা বালিশের মধ্যে একদম চেপে ধরতেছে, ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। নিজে নিজেই আমরা ধরে আছি, 2-3 জন ধরে আছে, ওরাও কিছু করতে পারতেছে না। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না, দেখি আর এই বাড়িতে আর আমাদের এক মুহূর্ত থাকা ঠিক নয়, তাহলে সুফলের কোনো ক্ষতি হতে পারে। অলরেডি ভুল হয়ে গেছে এবং ওটাই বড় ভুল ছিল আমাদের। দরজাতে বের হবো ওই মুহূর্তে আমার হাতেও লাথি মারতেছে, চেয়ারটা যে আমি ধরে আছি, লাথি মারে মানে আমার হাত থেকে ওটা ফালাই দেবো, আর আলো সহ্য হচ্ছে না। 2-3 জন ধরে বাড়ির থেকে বের করে এখন আমাদের বাড়িতে এনে, তখন তো আম্মা ঘুম থেকে উঠছে, আমার বাবাও ঘুম থেকে উঠছে, কি হয়েছে এরকম এরকম। তখন আমার বাবা আমার সামনে এই সব চলতেছে, আমাদের ঘরে খাটে নিয়ে এসে বসাইছি। তখন জানালা খোলা, ও শুধু বলে আমি থুতু ফালাবো। আমি তো জানি এটা ওর বাহানা, মানে ও জানালা দিয়ে বের হতে পারলে ওকে নিয়ে চলে যাবে হয়তো কোথাও, এবং আমাকে সহ্য করতে পারতেছে না। কিন্তু ওই যে মিল্টন ভাই, উনি আবার এই সব বিষয়ে কিছু জানে, তা ওনাকে ডাক দিলাম। আর এইদিকে উনি আসার আগে আমার বাবা বলতেছে চল, আমার পরিচিত একজন আছে, জাননিওয়ালা একজন আছে পাশের গ্রামে, ওখানে যাই। ও ওখান থেকে বারবার আমাদের ইয়ে করতেছে যে এই কেউ বাইরে যাবা না, যাই বাইরে যাবি তাকেই মারে ফেলবো। এবং ও মাঝে মাঝে সেন্স ফিরে আসে তখন ও বলে যে খালা তপু যেন বাইরে না যায়, তপু যেন বাইরে না যায়। আমার মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলতেছে কেউ যেন বাইরে না যায়, কেউ যেন বাইরে না যায়, এবং সেই মেসেজটাই আমি এদেরকে দিচ্ছিলাম। এটা যেন আমার সেন্স ছিল তখন, বাকি সময়টা আমি কিছু বলতে পারি না কি হয়েছে ওই সময়। তারপর প্রথম মিল্টন ভাই শুনলো, মিল্টন ভাই যখন ঘরে ঢুকছে তখন ওকে আর আমরা 4 জনেও থামাইতে পারি না, এত শক্তি ওর। আমার বন্ধুরা বলছে কি রে, সুফলকে আমরা এক হাত দিয়ে ধরে ও নড়তে পারে না, আর আজকে আমরা 4 জন ওকে থামাইতে পারতেছি না, মানে খাট প্রায় ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তখন মিল্টন ভাই বললো মেঝেতে বিছানা করে দেন, তো ওখানে শোয়ালাম। শোয়ানোর পর প্রায় টোটালি আমরা 15-20 জন ওই জায়গাটাতে। ওকে নিচে নামানোর পরেই ও আরিফিনকে শুধু ডাকে, কথা বলা যখন শুরু করে তখন আরিফিন কই তুমি। চেরাক জ্বালানোর মাথার উপরেই একটা ইয়ের উপর রেখে দিচ্ছে, বলছে এগুলোর আলো বন্ধ করো, আলো বন্ধ করো। মিল্টন ভাই আসে বললে ওর হাত ধরার দরকার নেই, তোরা ছাড়ে দে, দেখি ওই কই যায়। মিল্টন ভাই কি বলে একটা পাক দিল, ওর সব সাইডে ও শুয়ে আছে আবিজের মতো, কি জানি একটা ওর লুঙ্গির গোছে এরকম গুজে দিল। তখন ও আর নড়াচড়া নাই, ওর মতো আরিফিনের সাথে ও গল্প করতেছে, ওরা কেন ঢুকলো এই বাড়িতে। তখন আবার মিল্টন ভাইয়ের সাথে কথা বলছে, এই তোরা কি শুরু করছো রে, এ মিল্টন তুই কি করবো আমাকে, তুই তো যা অমুক জায়গায় যা বসে থাকিস সেগুলা জানি না আমরা। তো মিল্টন ভাই তখন বলতেছে, এই আমার কি মনে করি, তোদের জিনের যে বাপ আছে তাকে আমার নাম বলিস, আর ওর হাসি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। যেই বলছে তোর জিনের যে বাপ আছে তাকে যা জিজ্ঞেস করিস মিল্টনকে, ও এমন অট্ট হাসি মনে হচ্ছে কি। তখন মিল্টন বলছে, হাসিচ্ছু, তোরা ওই বাড়িতে কয়জন আছো কমো, তোরা 4 জন আছো ওই বাড়িতে। তখন বললো হ্যাঁ ঠিক আছে তুই জানিস। তখন মিল্টন ভাইকে গুরু মানা শুরু করে দিল, আর ওর কোমরে যেটা পেঁচায় দিছে শুধু হাত দিয়ে এরকম করে, কিন্তু খুলতে পারে না, জাস্ট একটা এরকম ইয়ে করলেই খুলে যায়, মোচড় দিলেই খুলে যায়। ও খালি বলতেছে এটা কি দিছে, এটা খুলে দাও খুলে দাও, আরিফিন এটা খুলে দাও খুলে দাও, মানে ওইটার কারণে ওখান থেকে যাইতে পারতেছে না। তারপরে আমাদের এক বন্ধুর বাড়ির সামনে একটা খেজুর বাগান আছে, তো ওখানে একটা গাছ আছে, তো বলতেছে
ওর বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে একটা খেজুর গাছ আছে, ওর নিচে এই গাছটা আছে, যা ওই গাছটা নিয়ে আয়, আমাকে বলতেছে। আমরা তো জানি সুফল কখনো ওই এলাকা তো ঘোরা তো দূরে থাক, তো জানি ওই গাছটাই মনে হয় চেনে না, এইগুলো আমি কিভাবে বলতে, কোথায় কি আছে এই কথাগুলো সুফল বলতেছে অনর্গল। আচ্ছা, এরকম অনর্গল বলতেছে যে কি কি করা লাগবে। তো এইভাবে ওই রাতটা গেল। মিল্টন ভাই বলল যে যেটা আমি কোমরে দিয়ে দিছি ওইটাই ভাবে রাখ, আর কোনো সমস্যা হবে না। সকাল হলো শুক্রবার, সেই দিন শুক্রবার। এখন আমার বাবা বলতেছে আমাদের গ্রামে একটা দরবেশ টাইপের একটা লোক থাকে, বাড়ি ওনার রংপুর ডিস্ট্রিক্টে। উনি শুধু লুঙ্গি পরা, জাস্ট একটা চাদর গায়ে দিয়ে থাকে। ওখানে একটা শ্মশান ঘাটি আছে, তো ওটার পাশে উনি থাকে। তো সবাই বললো যে ওখানে নিয়ে যাও। ওকে যথারীতি নিয়ে আমরা রওনা দিলাম ওনার কাছে। ওনার কাছে গিয়ে আমি আগে পৌঁছেছি, জাস্ট ওরা 200-300 গজ পিছনে আছে, ওকেও ধরে নিয়ে আসতেছে অনেকজন। তখন কি তো স্বাভাবিক? তখন আমি স্বাভাবিক। তো ওখানে যেটা হয়েছে, ওখানে যাওয়ার পরে আমি দেখি কি আমার নানি বাড়ি থেকে কিছু ছেলে পেলে আসছে, ওরও খবর পাইছে এরকম। তো উনি আমাকে বললো, ওই যে যার কথা বললো গামছা গায়ে দেওয়া, শুধু লুঙ্গি পরে, আমাকে আমার দরবেশ বলেই এলাকার মানুষ চেনে আর কি। উনি আমাকে বললো আমার সামনে দাঁড়াও। আপনাকে বললো? হ্যাঁ, ওনার সামনে আমি দাঁড়ালাম। ওখানে পাট স্তূপ করে রাখা, পাট কেটে স্তূপ করে রাখা আছে, সবাই ওটার উপর বসে আছে। আমাকে ডাকলো, ওখানে তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। কি কি যেন বলতেছে, ওর ভাষা আমি কিছুই বুঝলাম না। মাটিতে থাপাই, নকশা করে কি কি যেন বলে। বলতে বলতে আবার একে বলতেছে এই ওকে ধরো, ও কিন্তু পড়ে যাবে। তখন আমার সেন্স আছে। তপু ভাইকে বলতেছে যে ওই লোকটা বলতেছে যে ওকে ধরেন। তখনও আমার সেন্স আছে। তপুকে বললো যে হচ্ছে ধর, এবং এই পর্যন্ত আমার মনে আছে। তারপরে আমি ও আমাকে ধরলো, তারপর কি হলো আমি বলতে পারবো। তপু ভাই কি হয়েছে? আমাকে যখন ধরতে বললো আমি দেখতেছি উনি মাটিতে থাপাচ্ছে আর কি বলতেছে। তা ও একটা মুস্কি মুস্কি হাসি দিচ্ছে, আর তখন আমার রাগ উঠে গেছে। ধরার আগে করলো কি, ও হলো আরিফিন ওর কাছে দাঁড়ায় আছে, ও আরিফিনকে বলতেছে, আরিফিনের দিকে ঘুরে গেছে, হাত পিছনে ওর এইরকম করে একটা হাতের উপর দিয়ে। আমি দূর থেকে দাঁড়ায় খালি দেখতেছি ওর দিকে। আরিফিনকে বলতেছে, আরিফিন তুমি এখানে আমাকে কেন নিয়ে আসছো? তোমাকে বললাম আমি আর আসবো না, আমি ডিস্টার্ব করবো না। আরিফিন বলতেছে না তুমি কথা রাখো না, এই জন্যই আস। তারপরে ওই দরবেশ উনি বলতেছে, বাবা একজন তো ওই জিনের মধ্যে একজন তো হলো লুলা পঙ্গু, এইরকম উনি দেখাচ্ছে হাত, এরকম হাত বাঁকানো। ওই লুলা পঙ্গুটাই ওকে আচর দিছে এরকম করে। ওই দরবেশ বলতেছে? হ্যাঁ, উনি বলতেছে রে বাবা ও থাকে তো হলো 4 জন, উনিও বলতেছে মন থেকে। এর মধ্যে একজন হলো পঙ্গু এবং বিধর্মীয়। তখন ওই দরবেশ উনি বলতেছে বোতল নিয়ে আসো একটা, ওকে বোতলের ভিতরে উঠাবো। তারপর পরে বলতেছে থাক বোতল আনার দরকার নাই, তোমরা হলো 5টা মোমবাতি দিয়ে দাও, আমি রাতে এটা নিয়ে বসবো, কোথাও যাওয়া লাগবে না। আর আমাকে কিছু গাছের পাতা আর কিছু রাত্রে আমি কাজ করবো। তখন ও চরমে পৌঁছে যাবে, ওকে তোমরা ধরবা 3-4 জন, প্রয়োজনে হাত পা বেঁধে রাখবা। যখন চরমে পৌঁছে যাবে তখন এই পাতার রসটা তুমি ওকে খাওয়াই দিবা, আর একটা পানি পরায় দিল যে এইগুলো খাওয়াই দিবা। যথারীতি আমরা বাড়িতে চলে আসলাম। তখন 9:30 মতো বাজে। বাড়িতে আসছি, এখন আমি আমার বারান্দার সিঁড়িতে বসে আছি, ভাত খাবো। সেই মুহূর্তে একটা ওই যে নারকেলের খোসা, ওটা আমি লুঙ্গি পরে বসে আছি, আমার জাস্ট গায়ে এসে পড়লো। তখন ও আমার মায়ের সাথে আমার এক চাচা তো ভাইয়ের বাড়িতে গল্প করতেছে, আম্মাকে ডাকতে গেছে যে ভাত খাওয়া আসেন। আমি ওটা আর বললাম না কাউকে, জিনিসটা নিয়ে আমি হাতে রাখলাম, নিয়ে যথারীতি এখন খাইতে বসছি। দরবেশ তো আবার বললো, ওর নাম শুনলো আমার কাছ থেকে যে ওর কি নাম, নামটা বলে এখন খাওয়ার সময় মনে হয় দরবেশ কাজ শুরু করে দিয়েছে, তখন থেকেই শুরু হয়ে। যখন ও খাইতে বসলো তখন ওকে তখন টিনের চালের উপর এরকম কটকট কটকট করতেছে। শব্দ শুনে তপু বলতেছে যে হচ্ছে সাবধান হও তোমরা। এটা বলতে বলতে আমার এখানে একটা এখনো আছে, এখানে একটা আঁচড়। আমি বুঝলাম যে আঁচড় দিছে, এটা এদিকে আমি আর দেখিনি। আমি এটা ধরে, তারেক ভাই ছিল ওখানে আমার পাশে বসে খাচ্ছে, এর বড় ভাই, ওনাকে আমি ধরছি, আমার এখানে আঁচড়ে দিছে। তারপরে দেখা গেল যখন থেকে রক্ত বের হয়ে গেছে, এত গভীর হয়ে গেছে। তারপরে আমি আর খাইলাম না, আমাকে নিয়ে এরা ঘরে গেল। ঘরে যাওয়ার পরে ওর তো তখন টোটালি ওর সেন্সলেস, এবং তখনই পুরা যেটা প্রচন্ড যেটা অত্যাচারই বলা যায় আমাদের কাছে। আমাদের সব বন্ধুরাই আমার বাড়িতে আসলো, সবাইকে বলে রাখছিলাম যে আজকে রাতটা শুধু কষ্ট করতো না। তো দরবেশ আবার বলে দিচ্ছিল যে আমি রাত্রিরে এটা নিয়ে শ্মশানেই বসবো, আমি এখান থেকে কাজ করবো, তোমাদের যাওয়া লাগবে, তোমাদের বাড়িতে যাওয়া লাগবে না, তোমরা খেলে ওর খেয়াল রাখবে। হ্যাঁ, ওকে আমরা 3-4 জন ধরে রাখছি, প্রথমে বেডের উপর রাখছি। কিছুক্ষণ পর 3 জন জিনের 3 জন কিছুক্ষণ পরপরই আসে, একজনের সাথে কথা বলতে আরেকজন চলে আসে। সুফলের উপর সুফলের উপর একের পর এক ভর করে, একজনের নাম জিজ্ঞেস করতে প্রশ্ন করো না, বিভিন্ন শুরু করে দিল ওরা। কখনো টিনের উপর ঝাঁকি হচ্ছে, এরকম শুরু হয়ে গেল। আমরা ধরে থাকতে পারি না, হাতের উপর হাত দিয়ে তো ধরছি, আবার পা দিয়ে হাতের ওর হাতটা ঠেস দিয়ে আসি আমরা, যাতে উঠে না যেতে না পারে। আজেভাবে খেলে এরকম করে যে বলো ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোরা এরকম করতেছিস কেন। আবারও এরকম এক ডাকা ওক ডাকা শুরু করে দিছে। আমার বাবাকে বলতেছে যে এই ছেলে আপনার কি হয়? বলছে কেন, আমার ভাগ্নে হয়।
তো এই ছেলে যেন এই এলাকায় আর না আসে। তো আমার বলতেছে কেন আসবে না, কেন আমার আত্মীয় আমার এলাকায় আসবে না, এটা কথা? হ্যাঁ, আসলেও যাতে ওই বাড়ির আশেপাশে যেন ও না যায়, তাহলে ওর ক্ষতি হবে না, আপনার ছোট ছেলের কিন্তু ক্ষতি হবে। এবং সরাসরি বলতেছে আমার কথা। এর মাঝখানে আমার অন্য একটা বন্ধুকে হাত ধরাইতে দিছি, তো ও বারবার বলে যে হাতটা ছাড়ে দাও, আমি কিছু করবো না, কিছু করবো না। যেই হাতটা ছাড়ে দিছে, আমার বন্ধুর গালে একটা সপাটে একটা চর, এবং বন্ধুর উপর সেই রাগ। তখন আমি বললাম তুমি এখান থেকে চলে যাও, এইখানে তুমি না বসে অন্য একজন বসুক। আর ও তো একের পর এক যখন একজন আসে এখন একজনকে বলতেছে এই তোর নাম কি, ওই যেটা লুলার কথা বললো ওরা নাম বললো, ওর নাম হলো হিবু। ও যে ধর্মের সে ধর্মটা এই বাংলাদেশে নাই, ও হলো অন্য দেশ থেকে আসছে এখানে, তো হলো বেশি শয়তান। তারপরে এরকম একের পর এক যায়। একজনের নাম হলো বোরহান আর হিবু, এরাই দুইজন হলো খারাপ। ওই হিবু হলো আঁচড় দেয় আর ওই বোরহান হলো চর আর থাপ্পড় দেয়। একের পর এক তিনজন আসা যাওয়া শুরু করে, আর শুধু এরকম আলটিমেটাম দিচ্ছে আমাদের। ফেরদৌস ভাইকে বলতেছে ফেরদৌস তুই ওদেরকে তোর মায়ের ঘরে জায়গা দিলি কেন, তোটা ওটা আস্তানা পাইছিস, এরকম করে বলতেছে। আবার বাড়ির কেয়ারটেকারের কথা বলতেছে যে ওর নাম হলো ফুলমিয়া, যে ফুলমিয়া কোথায়, ফুলমিয়াকে ডাকো, ও চাবি কেন দেয় এদেরকে, এরকম করে বলার পরে তখন বলতেছে যে লাস্ট বলতেছে যে আমাদেরকে অনেক মারা হচ্ছে। ওই হিবু এবং বোরহান নামে যে ওরা তো ওদেরকে 100 ব্যাত মারা হয়েছে, ওরা ওই বাড়িতে পড়ে আছে। তখন আর ওরা আসে না, শুধু এই একজন ভালো ছিল ওদের মধ্যে এই আসে। যে আমি বলছি ওদের কি অবস্থা, বলে ওরা তো মারটার খেয়ে ওখানে পড়ে আছে, ওরা আর আসবে না। এবং আরিফিনকে বলতেছে আরিফিন তুমি অনেক কষ্ট দিলা, কাজটা ঠিক করলা না। আর বলতেছে আমি এখন চলে যাচ্ছি, আমি আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেবো, আজানের আমি আধা ঘন্টা আগে আসবো। ওটার নাম হলো আব্দুল আজিজ বললো ওর নাম। তখন ও অলরেডি চলে গেল। সুফল তখন স্বাভাবিক। আমার গায়ে তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল, মাঝে মধ্যে আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি গায়ে প্রচন্ড ব্যথা। তো আমি যখন মনে করেছি যে আমি ঘুমাচ্ছি, আসলে তখন আমি ঘুমাই নাই। ওদের ভাষ্য অনুযায়ী যে তখন আমার উপর দিয়ে এসব হয়েছে, কিন্তু আমি ভাবছি যে আমি হয়তো ঘুমাইছি ওই সময়টা। তো আমার মাকে বলতেছে খালা আমার ক্ষুধা লাগছে। তাই আমি বললাম ভাই তোর জন্য আমি মিষ্টি নিয়েছি, ওইটা খা। আধা ঘন্টাও হয় নাই, ওইটা যেই খাবে তখনই ও চলে আসছে। ওই যে আজানের আধা ঘন্টা আগে আসার কথা ছিল, ও তখনই চলে আসে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমরা সালাম নিলাম, ভালোভাবে নিলাম। নিয়ে তখন ও সব প্রশ্নের অ্যান্সার, তখন নাম জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি, কই থেকে আসছো, এরকম করতেছো কেন, তখন সব বলতেছে ওরা যে আপনারা এরম করে। ওরা এইভাবে ঢোকে ওই বাড়িতে, এটা আমরা সহ্য হয় না। একটা বড় চেয়ারে ওই ভালোটা বসে থেকে কোরআন শরীফ পড়ে, তো বলে আমি ওই চেয়ারে থাকি, তো আমার ওদের গায়ে গন্ধ বিভিন্ন কিছু বলতেছে, এটা আমার সমস্যা করে। আর হলো ওই হিবুটা যে তার হাত বাঁকা, ও থাকে বাথরুমে, আর একটা থাকে রান্না করে, আর একটার কথা বললো না। তখন বলতিছে যে আমি ওদের আটকানোর অনেক চেষ্টা করছি, এই ভালো যেটা বল। তো আমার বয়স এখন অলরেডি 350 বছর চলে, আমি ওদের শক্তিতে পারি না। ওরা অনেক কুফরি বিদ্যা জানে, ওরা দুইজন, ওদেরকে আমি অনেক আটকাতে চেষ্টা করছি, ওরা থামে নাই, আমাকে টক পেয়ে ওরা আসছে। এখন কি করলে এটা হবে আমরা বলতেছি। আমার বাবাকে বলতেছে দেখেন আপনাদের কিছু শর্ত পালন করতে হবে। শর্তর প্রথমই হলো ওই ছেলেকে এই গ্রামে আসা যাবে না, এবং ওই বাড়িটা যে এখান থেকে দেখা যাবে এই এরিয়ার মধ্যে যাতে সুফল না আসে এই গ্রামে। তো আব্বা বলতেছে না এটা তো সম্ভব না, আপনি সহজ কি শর্ত আরো কিছু বলেন। তো বলছে শর্ত আমি ছোট করতে গেলে আমার সমস্যা হবে, মানে ওই জিনটাই বলতেছে এর মুখ দিয়ে। তো কিছুক্ষণ চুপ করে থাকে অনেকক্ষণ, আবার বলে যে আমার হাতের উপর পা দিয়ে প্রেসার দিয়ে ধরো। লাস্টে বলল যে ঠিক আছে 7টা মোমবাতি নিয়ে ওই দরবেশের কাছ থেকে পরায় নিয়ে আসবেন, নিয়ে ওই বাথরুমে 7 দিন জ্বালাতে হবে। আমাকে বলতেছে প্রথম মোমবাতিটা তুমি জ্বালাবা, তুমি তোমার বাপের সাথে নিয়ে ঢুকবার ভিতর তুমি জ্বালাবা। আর দ্বিতীয় শর্তটা হলো আমাদের মসজিদে সামনে শুক্রবার একটা অচেনা লোক আসবে, তাকে একটা ডিম পাড়া মুরগি দিতে হবে, সে নিতে যাবে না, তারপরেও জোর করে তাকে দিতে হবে এটা। আর তৃতীয় শর্ত হলো সূরা ইয়াসিন 15 দিনে লিখতে হবে, এবং 15 দিনে লেখা শেষ করে ওই বাড়ির মেইন ফটকে ঝুলাই দিয়ে আবার 15 দিন যখন হবে তখন ওটা ওখান থেকে খুলে আগুনে পুড়ে যে কোনো একটা নদীতে গিয়ে ওই ছাইগুলো ভাসায় দিয়ে নদীতে গোসল দিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসতে হবে। আর একটা হলো কোরআন খতম করে নিতে হবে ওই বাড়িতে। ওই বাড়িতে এরা যেন না ঢোকে, আর ঢুকলে যেন পাকসাক হয়ে এইরকম হয়ে ঢোকে। তো তখন বলতেছে যে এখন তো আমি চলে যাব, তখন আরিফিনকে ডাক দিল। আরিফিনকে বলতেছে আরিফিন সূরা আল ইমরান বলো। আরিফিন বলতেছে আমি তো পারি না, বলে যে আমার সাথে সাথে বলো। ও হুবহু মুখস্থ বলে যাচ্ছে। তখন আমরা বুঝলাম সূরা আল ইমরান তো সুবলের দ্বারা প্রশ্নই আসে না, সুবল তো সূরা আল ইমরান জানেই না, মানে সূরাটা বলে ওর গায়ে একটা ফু দিলে ও চলে যাবে। আরিফিন আসে পাশে বসলে, এবং আরিফিনের মুখ আটকে যাচ্ছে, ও বলতে পারতেছে না, ও একটা আতঙ্কের মধ্যে আছে। কেরায়াতে ওর সাথে মিল হয় না, তখন ও খেপে যায়, বলে যে আমার হাত ধরো, আমি কিন্তু মারবো, এটা তুমি 70 বার বলে আমার গায়ে সুবলের গায়ে ফু দিবা, তাহলে আমি চলে যাবো, আর কোনোদিন তোমাদের কোনো ডিস্টার্ব দেওয়া হবে না, যে অবস্থায় ও বাড়িতে ঢুকলে ঢুকো, কাউকে কিছু করা হবে। আরিফিন যখন
70 বার বলে যে গায়ে একটা ফুল, ও যাওয়ার আগে আবার বলতেছে যাওয়ার আগে আমি কিছু কি রেখে যাব, মানে নিদর্শন দেখে যাব, দরকার নেই আপনি এমনিতেই চলে যান। বলতেছে আমি যাওয়ার পরে কিন্তু এখানে কুকুর বিড়াল আসতে পারে, আপনারা খালি ভয় পাবেন না। তারপরে আরিফিন ওই 70 বার বলে যে এই গায়ে একটা ফু দিয়ে দিল, ও যেন একদম পুরা পায়ের নখের ওপর আর মাথা নাকের উপর ভর দিয়ে এরকম ওরও একটা নিঃশ্বাস দিয়ে চলে গেল, ও পুরাপুরি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেল। এরপরে সুফল ভাইয়ের কি মনে আছে কিছু? এরপর যেটা হয়েছে মানে আমার ঘুম ভেঙে গেল এরকম একটা ফিল করলাম আমি, গায়ে প্রচন্ড ব্যথা, আমি মুখ করতে পারছি না। এরপরে আর কি রাতে আর কিছু হয়নি, তারপরে আমরা মোটামুটি স্বাভাবিক। ওরা করছে কি যে পরের দিন আবার আমি ঢাকায় চলে আসছি পরের দিন। আমারও এক্সামের কারণে আমারও পরের দিনেই ঢাকায় আসলাম। তো আমার একটা কাজ ওরা করছিল, তখন আমরা ঢাকায় মুরগি, ডিম পাড়া মুরগি দেওয়া যেত, মসজিদে লোক আসবে মুরগি দিতে হবে। তো আমার এদের ডিম পাড়া মুরগি ছিল না কোনো, তো আমার নানি বাড়িতে আমার মামার ছিল আর কি, ওটা আনছে কিন্তু কোনো লোক আসে নাই। এবং সর্বশেষ সেই মুরগিটা 7 দিনের মধ্যে বাড়ি থেকেও নেই। মোটামুটি এই হলো ঘটনা। তারপরে আমরা সেভ আছি। এখনো পর্যন্ত আপনি স্বাভাবিক আছেন। আমার একটা প্রশ্ন আছে, এত মানুষ থাকতে, আরিফিন আছে, আপনি আছেন, এত মানুষ থাকতে শুধু সুফল কেন? আরিফিনদের বাড়ি আর আমরা হলো স্থানীয়, এটা ওরা বলছে যে আমরা স্থানীয় ছেলে পেলেদের উপর কিছু করতে পারবো না, কারণ ওরা এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে, ওদের উপর আমার এটা করার এখতিয়ার নাই। আর যদি কাউকে কিছু আমরা করি সেটা সুফলের মাধ্যমে আমরা করতে পারবো। এই বাড়িটা বর্তমানে কি অবস্থা? এই বাড়িটার মধ্যে কি বাড়িটার বর্তমানে লাস্ট আমি ঢাকাতে আসার আগের দিন রাতে, গত বৃহস্পতিবার রাতে আমি ঢুকছিলাম বাড়িটাতে, সেই দিন তেমন কিছু হয় নাই। তার মানে বাড়িটা এখনো ওইভাবেই আছে এবং মোটামুটি ওইভাবে থাকবে। এবং ওখানে যারা জিন বলেন যারা আছে ওরাও থাকবে। সবচেয়ে ভালো হয় আপনাদের টিম নিয়ে আপনারা সেখানে গেলে। অবশ্যই। আমি যেই ঘটনা শুনলাম, এই বাড়ির কথা শুনতে শুনতে আমি জানি রেহানও একমত হবে আমার সঙ্গে যে ওই বাড়িতে অবশ্যই আমাদের যেতে হবে। সেখানে আশা করি সুফল ভাইকে নিয়ে যদি আমরা ওইখানে থাকতে পারি সেটাই সব। তবে আমার ইচ্ছা আছে ওকে নিয়ে ঢোকার। আমরা যদি সুফল ভাইকে নিয়ে নাও পারি, এক সময় তপু ভাইকে নিয়ে আমরা আমি অবশ্যই ঢুকবো। আপনি নতুন মানুষ গেলে আপনারা সমস্যা, কারণ স্থানীয়দের কিছুই বলবে না। এবং ঢাকা শহরেও রাস্তাঘাটে সুফলের সাথে হলেও ঘুরতেও আমি একটু সেফিয়ে করি, কারণ যদি ওর ওপর কোনোভাবে অ্যাটাক করে আমাকে ধরেন গাড়িতে সামনে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ঢাকায় যতদিন আছেন সুখের বিষয় এখানে কিছুই হয় নাই। তো এখন মোটামুটি তো আপনি সুস্থ আছেন? এখন সুস্থ আছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার বন্ধু সার্কেল, ওরা যে 5টা রাত এরা যে আমাকে সাপোর্ট দিছে, ওরা না থাকলে হয়তো ওর অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। শেষ বেলা এসে সবার কেমন লাগলো আজকে এই জার্নি, এই জায়গার মধ্যে বসে গল্প বলা? বিশেষ করে মানে এখানে আসাটাই অনেক বড়, কারণ ইচ্ছে ছিল যে এই জায়গাটায় আসবো আর এই জায়গায় আইসা জিনিসটা বলার জন্য। আর এরকম ঘন জঙ্গল, সামনে আবার নদী, অনেক ভালোই লাগলো। বাট আপনারা যদি চান যে ওই পরিত্যক্ত বাড়িটা দেখতে যাইতে, তো আপনাদের গাজীপুর বুট বাজারে, তো আপনারা ওইখানে যাইতে পারেন। আর বিশেষ করে যে আপনারা যে